ভাইজান পিঠা, পুলি পিঠা আছে আর ভাপা পিঠাও আছে। সবাই খাইতাছে আর আপনারা খালি মুখে যাইবেন গা। আমি আপনার গলায় আলাদা প্যাকেটে কইরে আনছি। বর্ণ বাঁকা হেসে সাব্বিরের চুলে হাত বুলায় পরক্ষণে বলল, ওরে একটু বাড়ি পর্যন্ত দিয়ে আয়, আমার একটু কাম আছে। আর হন, সন্ধ্যার দিকে মোল্লা হোটেলের সামনে খারাপি। আচ্ছা ভাই। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে প্রশ্নটাও করতে পারল না অন্বেষা। এখন বর্ণের বাইরে যাওয়ার কথা নয়, তার কাজ শুরু হবে আগামী মাস থেকে। প্রশ্ন করার পূর্বে এক পলক চেয়ে ফুরুত বর্ণ ঝড়ের গতিতে এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে নিচে চলে গেল। অন্বেষা দুষ্টুমির ভঙ্গিতে সাব্বিরের উদ্দেশ্যে বলল, তোমার ভাই মনে হয় আগে বানর ছিল। হলদে বাতির টিমটিম আলোয় অন্বেষা বারান্দায় দাঁড়িয়ে বর্ণের প্রতীক্ষায়। শীতের ম্লানতা গ্রাস করছে পরিবেশকে, কম্পন অঙ্গে। রাত 9টায় সে ঘড়ির কাঁটা থমকেছে। সেই গধূলি লগ্নে বর্ণ বেরিয়েছিল, কোথায় গেছে জানা নেই। এখনও সে বাড়ি ফেরেনি। ফোনে ব্যালেন্স নেই যে জিজ্ঞাসা করবে, বিরক্ত হলো অন্বেষা। এতটা হেয়ালি করলে হয়? ঘরে যে একজন তার জন্য অপেক্ষায় আছে সেটা মনে আছে। চারিদিকে ব্যাপক কোলাহল, আতশবাজি, প্রদর্শনীতে আকাশ, গান বাজনার আওয়াজ। হৃদয়ে ব্যাকুলতার প্রতীক্ষায় দাহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অল্পতে ভীত হয়ে ওঠে অন্বেষা। বর্ণের ব্যাপারে আজকাল বেশি ভীতি। প্রতিটা মুহূর্তে শীতের হিমেল বাতাসও স্বস্তি দিচ্ছে না। ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসার 5 মিনিটের মাথায় পায়ের ধূপধাপ আওয়াজ ভেসে এলো। বর্ণ ফিরেছে, হাতে ব্যাগ। এসেই বলল, 26 সেপ্টেম্বরটা আমার রাস্তায় আধা ঘন্টা অপেক্ষা করাইল। স্যার, অন্বেষা প্রশ্ন করার পূর্বেই বর্ণ বলে উঠল, বাজার আনছি, মুরগি রেখে আসছি আফজাল চাচার ফিরিছে। এই যে চাউল ডাল আর কিছু মশলাপাতি, সবজি কিনি নাই, নষ্ট হইয়া যায় যদি। টাকা রাখলাম বিছনার তলে, সবজি কিনা লইও। বর্ণের মাঝে নবীন উৎসাহের ঝিলিক দেখা দিল। গভীর আগ্রহ প্রকাশ করছে সাংসারিক বিষয়ে। এই অভূতপূর্ব কৌতূহলে অন্বেষা খানিক চমকিত চোখে চেয়ে আছে। বর্ণ এগিয়ে আসে, অন্বেষার বাহু ঝাঁকিয়ে বলে, কিরে কাল লাগেনি আমার সংসারে জঞ্জালে ফালায়, ভাল লাগতেছে না অনেক। অন্বেষার ঠোঁটে হাসি ছড়িয়ে পড়ে। কথা সত্য, বেয়ারা বর্ণ সংসারী হতে চেষ্টা করছে। বর্ণের বাহু চাপড়ে বলল, আই এম প্রাউড অফ ইউ মাই ম্যান। বাল, বড় বড় বাল। অসভ্য। অন্বেষা বাজারের ব্যাগ তুলে ঘুরে হাঁটতে শুরু করলে বর্ণ আকস্মিক হাত টেনে তাকে পূর্বের স্থানে ফিরিয়ে আনলো। বিছানায় রাখা আরো একটা ব্যাগ অন্বেষার হাতে ধরিয়ে বাজারের ব্যাগ পাশে রেখে দেয়। অদ্ভুত শান্ত গলায় বলল, সেই মানুষের উপর আমি ভরসা করি না, কোনো একদিন খোটা দিয়াব। অন্বেষা অবাক সুরে প্রশ্ন করলো। কি? বর্ণ চোখ দিয়ে ইশারা করলো ব্যাগটার দিকে। খুলে দেখার জন্য ইঙ্গিত করে। অবাক অন্বেষা ধীর হাতে ব্যাগটা খুলে দেখে লাল টকটকে একটা বেনারসি শাড়ি বেরিয়ে এলো। আশ্চর্যের চরম সীমায় আপাতত অন্বেষা। একবার বর্ণের দিকে, আরেকবার শাড়ির দিকে দৃষ্টি বদল করছে। চরম বিস্মিত হয়ে প্রশ্ন করলো, তোমার মনে ছিল? লাল বেনারসিতে বউ সাজবার শখ, কথাটা অক্ষরে অক্ষরে মনে রেখেছে বর্ণ। অন্বেষার এই ব্যাকুল নয়ন দেখে থতমত খেয়ে যায়। বর্ণ ঠোঁট ভিজিয়ে বলল, আমার স্মৃতিশক্তি ভালো, এখন ঢং করো না। দেহ শাড়ি ভাল লাগছে কিনা, ফুটপাত থেকে চুরি করে আনিছি। এই খুনসুটিতে মেতে থাকা সংসারটা যেন ভালো লাগার আস্তানা, জাঁকজমকহীন সুখ এখানে। ধীরে ধীরে বোধহয় বর্ণ উপলব্ধি করতে পারছে, তাই ঝুঁকছে এখানে। দায়িত্ব নেওয়ার যথাসাধ্য চেষ্টা করছে। অন্বেষাকে ভীষণ খুশি দেখালো। তড়িঘড়ি করে শাড়িটা খুলে দেখে বলে অতি আগ্রহী সুরে, এই আমি এটা এখন পড়ি। বিনিময়ে শুধু মাথা দুলিয়ে সম্মতি দিল বর্ণ। বলল না তেমন কিছুই। সে যে অগোচরে নিজের মনের মধ্যে চেপে রাখা পাথর সরালো। নিজেকে মনে হচ্ছিল অন্বেষার ঘাড়ে চেপে থাকা এক অকর্মা বোঝা। অন্বেষা চলে যাওয়ার পর বারান্দায় গিয়ে দাঁড়ায় মলিন মুখ আর নেতানো নেত্র তুলে তাকায় আসমানের দিকে। ভাবে কত দ্রুত গতিতে পরিবর্তিত হয় জীবনের রং। যেখানে এক ঘোলাটে ভবিষ্যৎ ছিল তার, সেখানে এখন এক উজ্জ্বল আলো জ্বলজ্বল করে। দেখো কেমন লাগছে আমায়। চন্দ্রের কাছ থেকে দৃষ্টি সরিয়ে আনলো বর্ণ। এক আগ্রহের প্রাচুর্যে পূর্ণ কণ্ঠে অন্বেষার রক্তলাল রঙে সাজানো বদনে দৃষ্টি স্থির হয়। অন্বেষার ঠোঁটে চওড়া হাসি। এগিয়ে এসে বলল, আমায় কয়েকটা ছবি তুলে দেবে, আমি স্মৃতি হিসেবে রাখবো। বর্ণের নজর নীরব, চঞ্চল। অন্বেষার অম্লান হাসি, স্নিগ্ধতার ছড়াছড়ি সর্বত্র। আকস্মিক নিজেকে হালকা অনুভব করলো বর্ণ। উদ্ভাসিত মুখ পানে চেয়ে হিমসুরে জিজ্ঞাসা করলো, অল্পতে এত খুশি কেন তুমি? কণ্ঠের গাম্ভীর্যের হাসি মিলিয়ে আসে অন্বেষার। অধৈর্যরা কিঞ্চিত ফাঁকা হয়ে আছে। এটি বর্ণের স্বাভাবিক কণ্ঠ নয়। অপ্রস্তুতভাবে জবাব দেওয়ার চেষ্টা করে বলল, অল্প কোথায়, এ তো আমার জন্য অনেক বেশি কিছু। নিরুত্তর রয় বর্ণ।
নিস্তব্ধতায় মিশে কদম ফেলে একেবারে কাছাকাছি এসে হাজির হলো। অদ্ভুত গভীর দৃষ্টিপাত করে অন্বেষার দিকে। সাহস করে চোখ তুলে অন্বেষা বিভোর চক্ষু যুগল, যেন কোনো স্বপ্নীল ঘোরের আভাস দিচ্ছে। শুকনো ঢোক গিলে চোখের পলক নামিয়ে ফেলে। বর্ণ আরো এগিয়ে এসে অবলীলায় আঁচল অন্বেষার মাথায় টেনে দেয়। খাদে নামানো এক মোহগ্রস্ত কণ্ঠ তার কানে ঝংকার তুলে। এবার সুন্দর লাগতেছে। অন্বেষা আরেকটু জড়সড় হয়ে পড়ে। এই মুহূর্তে লজ্জা গ্রাস করছে পুরোটাই। খুব উৎসাহ নিয়ে শাড়িটা পরনে জড়িয়েছিল। দূরত্ব ঘুচিয়ে অন্বেষাকে নিজের বুকের সাথে জাপটে ধরেছে বর্ণ। মুহূর্তেই ফরফরিয়ে উঠল অন্বেষা। বর্ণের বুকে হাত রেখে পুরোপুরি সংকুচিত হয়ে গেল। এক মন চাই এই ঠোঁট জরা সইয়া নাস্তা নাবুদ হই। আর আর প্রশ্নটি করেও তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে ধরে অন্বেষা। গভীর কণ্ঠে জবাব আসে। আর এক মন সতর্ক করল, এই মাইয়া তোরে সারা জীবন প্রেমের উত্তপে জ্বালাইব, পুরাইব, একদম ভস্য করে দিব। অদ্ভুত এক সাহস সঞ্চিত হয় মনে। এই লোকটাকে সম্পূর্ণরূপে চায় তার, পড়ুক তার প্রেমে, ভস্য হোক, শুধু তার হয়েই থাকুক। তেজি চোখ জোড়া তুলে কম্পিত কণ্ঠে বলে ওঠে। প্রেমে পড়তে রাজি নাকি নারাজ? পড়তে পড়তে খাঁটি সোনা হওয়া লাভ না লস। অস্থিরতা বাড়তে শুরু করে অন্বেষা। নিজের মনের উপরই কোনো নিয়ন্ত্রণ নেই। অন্তর এই মুহূর্তে তাগাদা দিচ্ছে পালাবার, নয়তো বর্ণের এই রূপ তাকে ঝলসে দিবে। এলোমেলো ভাবে বলল। বিরাট লস। দেখি আমি। ঠিক আমার জীবনটাও লসে ঘাটি টানতেছে। অন্বেষা ব্যাকুল নয়নে জানতে চায়। এখন উপায়? উপায় নাই, দিলাম ঝাবাগুনে। বলেই অন্বেষার অধরষ্ট আঁকড়ে ধরে শক্তপোক্তভাবে। অধরের সন্নিধানে ছুঁয়ে যায় নিবিড় উন্মেষ, এক অধীরতম স্পন্দনের নিনাদ। তবে চারিদিক নিঃশব্দ। এ যেন কোনো নীরবতার মহাকাব্য। বিরলে স্পর্শে আকাঙ্ক্ষার কঠোর অভিলাষ জাগছে বিবর্ণের ধূসর হৃদগহ্বরে। ক্ষান্ত দিল মিনিট খানেক বাদে। অন্বেষাকে মনে হলো জ্ঞানশূন্য, দেহভাত ছেড়ে দিয়েছে পুরোপুরি। আকুল কণ্ঠ তার উদ্দেশ্যে বলে ওঠে। আমার বুক ধরপড় করতেছে অন্বেষা। অন্বেষা শুনেও যেন শুনল না। সান্নিধ্য হারিয়ে চলেছে নিজেকেই। কিভাবে ভরসার কাঁধ পেতে দিবে? অন্বেষাকে দ্রুত জড়িয়ে ধরল। নিজেকে শান্ত করা উচিত বলে মনে হলো। প্রশ্ন করল। তোমার কি খারাপ লাগতেছে? অন্বেষা চুপ রইল কিছু সময়। এক সমুদ্র সম ব্যাকুলতা প্রকাশ করবে কি করে? শুধু মাথা দুলিয়ে না বোধক জবাবটাই আসলো এই মুহূর্তে। শক্ত করে জড়িয়ে ধরল আরো একটুখানি। এভাবে দাঁড়িয়ে পা ঝিমঝিম করছে অন্বেষার। মুখ ফুটে বলার মতো অবস্থা নেই। বর্ণ অনুভব করলো শার্ট ভিজে যাচ্ছে তার। বুঝতে বাকি নেই এসব যে চোখের জল। বিচলিত কণ্ঠে প্রশ্ন করলো। কি কান্দো কেন? আমি কি ভুল? বর্ণকে দুহাতে পেঁচিয়ে ধরে অন্বেষা ক্রন্দনরত কণ্ঠে বলে ওঠে। ভালোবাসি। কি? আমি বিবর্ণকে তার নিজস্ব রূপেই ভালোবাসি। স্পষ্ট শুনতে পেল বর্ণ। মাথা তুলে সোজা হয়। দুহাতে অন্বেষার মুখ তুলে চাইল তার দিকে। অন্বেষার কান্না জোরে বেড়ে গেল যেন। নাক মুখ কুচকে বলল। তুমি আবার ফিরিয়ে দেবে? ফিরিয়ে দিলে আমি কার কাছে যাব? আমি তো চাই একটা ছোট্ট সুখের সংসার, আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ। কেন এমন করো বলো তো? আমার অনুভূতির দাম নেই? ভালোবাসতে পারো না আমায়? কেন পারো না বলো? ফুলে উঠেছে নাক কান চোখ। বর্ণ হাসলো চুপচাপ শান্ত থেকে ডান গালে চুমুখে বলল। না, পারি না। অভিমানের পাল্লা ভারী হলো। যেদি কণ্ঠে অন্বেষা প্রশ্ন ছুড়ে। তাহলে বিয়ে কেন করেছো? আমি চলে যাব। বর্ণ হেসে প্রশ্ন করে। কই যাইবা? আমার জানা মতে তোমার বাপের বাড়িও নাই। অন্বেষা কাঁদতে কাঁদতে বলল। জানি না, যেদিকে দুই চোখ যাবে চলে যাব আমি। এমন লোকের সংসার আমি করব না। ঢং করে শুধু, আস্ত নাটকবাজ। তুমি আসলে অনেক একটা ধুরান্দার সেমরি, বুঝছো? শাড়ি পিন্দে আমারে ভুলায় ফুসলায় ফাসলায় কাছে টানা ফোন দিয়ে আসছো। এই যে এখন পিছলে গেলাম, সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার দোষ জানি আমার ঘরে না চাপে কইলাম। শূন্যে ভাসমান অন্বেষা খানিক বাদে পিঠ ঠেকল শক্ত শয্যায়। উষ্ণ আলিঙ্গনে মত্ত হতে শুরু করে। অধীর চুম্বন আঁচড় কেটে যাচ্ছে দেহাবয়বে, যেন বিবর্ণের স্নিগ্ধতা সুর তার নতুন পাগলপ্রায় চরিত্রের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তার প্রণয়ের তলে একান্ত প্রেমের সমাহার। উন্মাদনা ছড়াচ্ছে অব্যক্ত অনুভূতিগুলো। অন্বেষার ঘোরে ডুবে পাগলামি করছে। গ্লানির অতীত যেন একেবারে নিঃশেষ। উষ্ণতার কোলে খুঁজে পাওয়া সুরভিত সম্পূর্ণতা। প্রেমের উৎসবে সমবেত অন্তরের অন্তরাল। প্রেমের স্বর্গীয় এই নীরবতা প্রকৃতির নেই হিমশীতল। ঠান্ডা পবন বারান্দায় বেয়ে সম্পূর্ণ ঘর জুড়ে বিচরণ করছে। অবাক হয়ে চোখ বুজে শুধু অনুভব করলো অন্বেষা বর্ণের চুলের গভীর হাত ডুবিয়ে কয়েক ফোঁটা অশ্রু জড়ায়। দীর্ঘশ্বাসের সহিত পূর্ণতাকে নির্বিকার চিত্তে ধারণ করছে। শক্তিহীন অন্বেষা মনে মনে বলে উঠল। বড় পাগল,
পুরোটাই পাগল। শৈত্যপ্রবাহ বইছে, বাহিরে কুয়াশার চাদরে ঢাকা সবটায়। বিদঘুটে অন্ধকার ঘরের মাঝে বর্ণ কিছুটা ঘর থেকে টেনে বের করে আনলো। এক কোণে অবহেলায় পড়ে থাকা লাল শাড়িটা সরিয়ে নিল। তৎক্ষণাৎ জমিনে লুটোপুটি খাওয়ার শার্ট তুলে গায়ে জড়িয়েছে। ভোর রাত্রিরে বুকে জড়িয়ে নিল কুকড়ে যাওয়া অন্বেষাকে। নিজ হাতে তার মোটা সোয়েটার অর্ধজ্ঞান অন্বেষার গায়ে জড়িয়ে দিল। ডুকরে কান্নার আওয়াজ ভাসলে হুমকি আসে বর্ণের তরফ থেকে। কানলে ধাক্কা দিয়ে ফালাই দিমু, ঘুমাও চুপচাপ। সারাটা রাত যন্ত্রণা করছো, একটা সেকেন্ডের লাগেও শান্তি পাই নাই। এইটা বলে সুখী বিবাহিত জীবন আমার। জোরে জোরে নাক টানল অন্বেষা। বর্ণ পরাজয় বরণ করলো মুহূর্তে। অন্বেষার গায়ে ভালোভাবে কম্বল টেনে বুকে আঁকড়ে ধরে বলল, আচ্ছা ধমকামু না, জোরে ধরে রাখছি, ঘুমাও। আদিমকালের ঘরটায় মোটা দেয়ালের গায়ে লেগে আছে কালচে দাগ, যেখানে নিস্তব্ধতা স্নিগ্ধতার মিশ্রণে গাঁথা হয়েছে নতুন একটা সুখের মুহূর্ত। পুরোনো কাঠের জানালা দিয়ে আসা হিমেল বাতাসে মৃদু প্রবাহের প্রয়োজনে টাঙানো কম দামি পর্দার নাচন, সূর্যের মৃদু কিরণ সোনালি আভায় ভাসিয়ে দিয়েছে গোটা ঘর। দেখ, শব্দ উচ্চারণ করলো বর্ণ। দুপুর 1টা বাজতে চলেছে। চায়ের তলব সেই সকাল থেকে। কম্বল মুড়িয়ে ঘুমানো অন্বেষার দিকে চেয়েও তাকে জাগাতে ইচ্ছা হয়নি। আনমনে হেসেছে, এখন বিরক্ত হচ্ছে। বিড়বিড় করে বলল, শালার কি দিন আইলো আমার। বউ ঘুমায় আর আমি চা বানানোর লাগিয়া কসরত করতেছি। এক প্রকার যুদ্ধ করে চা বানিয়েছে কোনো রকম। হাতে নিয়ে দাঁড়ালো ধোয়া ওঠা চায়ের পেয়ালা। একবার দৃষ্টি দিল বিড়াল ছানার মতো গুটিয়ে শুয়ে থাকা অন্বেষার দিকে। ঠোঁট প্রসারিত হলো আরেক দফা হাসিতে। উষ্ণ কোমল স্পর্শে রূপ পেয়েছে তাদের সম্পর্কের অলিখিত অধ্যায়। ধীরে ধীরে রচনা হচ্ছে এক অসীম সুখের কাব্য। বৃষ্টির সাথে চা গিলে অন্বেষার পাশে গিয়ে বসলো বর্ণ। ঝুঁকে ডাকার চেষ্টা করে বলল, এই সিমরি, এই ওঠ। তড়িৎ গতিতে কপাল কুঁচকে ফেলে অন্বেষা। হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। এই সেরি, দুপুর বাজে 1টা, তুমি দিন দুনিয়া অন্ধকার করে ঘুমাইতেছ, রানবে কে? ভারী ঘুম ঘুম কণ্ঠে অন্বেষা জবাব দেয়। বিরক্ত করো না তো। আশ্চর্যের সপ্তম আসমানে চলে গেল যেন। বর্ণ একটু বেশি অবাক হয়ে বলল। আমি বিরক্ত করতেছি? কাঁদো কাঁদো স্বরে অন্বেষা বলে ওঠে, মাথাটা ব্যথা করছে, ঘুম পুরো হয়নি। হ, সারা রাত তুমি একলাই কুস্তি খেলছো, আমি আম্পায়ার আছিলাম না? তোমার ঘুম ঘুম, আমার ঘুম ঘুম না। আমিও তো ঘুমাই নাই ঠিক মতো। বর্ণের হাত আবারও ঝাড়া দিয়ে ফেলে দেয় অন্বেষা। চরম বিরক্ত সে। মাথা কাজ করছে না ঘুমের ঘরে। কম্বল আরো ভালোভাবে টেনে বিড়বিড় করে গালি দিতে লাগলো। নোংরা নোংরা লোক। খিদা লাগছে কইলাম। কে শুনে কার কথা? অন্বেষাও নাছর বান্দা। উঠবে না সে কোনোভাবে। ভঙ্গুর অবস্থা তার। আরো কয়েক ঘন্টা না ঘুমলে শক্তি পাবে না কোনো রূপেই। দুপুর 3টে। সদ্য জাগ্রত অন্বেষা ঘুমঘোর কেটে উঠে এলো বেলা করে। চোখ খুলতেই বর্ণকে ঠিক তার পাশে আধা শোয়া থাকতে দেখা গেল। হাতের পিঠ কপালে ঠেকিয়ে আছে। আকস্মিক একে অপরের চোখে চোখ পড়তেই মুখমণ্ডলের লাজুক রক্তিমার আভা ছড়িয়ে পড়ল অন্বেষার। তার সেই লজ্জার আভার যেন প্রকৃতির নিকষিত রত্ন। মুহূর্তের মাঝে বর্ণের চোখে অদ্ভুত এক জাদুময় রূপ ধারণ করলো। বর্ণ এমন অদ্ভুতপূর্ব সৌন্দর্যের সম্মুখীন আগে কখনো হয়নি। হৃদয়ের অন্তঃস্থলে যেন তুফান শুরু হলো, এক অমোঘ আবেগের ঘূর্ণি। ঝুঁকে এসে কপালে চুমু খেয়ে বলল অদ্ভুত এক বাক্য। ঘুম হইছে মহারানী? উত্তরের বিনিময়ে চোখ বুজে ফেলে অন্বেষা। বর্ণের দৃষ্টি স্থির হয়ে গেল তার মুখশ্রীর প্রতি, যেখানে লালিত্য আর কমলতার এক অপার্থিব মেলবন্ধনে দেখা মেলে। আর লাজুক মুখখানি যেন প্রভাতের প্রথম সূর্যরশ্মির মতোই উজ্জ্বল। কাঁপিয়ে দিল বর্ণের হৃদয়ের অন্তরতম কোণ। উঠবা নাকি আরো আদর্শ লাগবো? বর্ণের কথাগুলো যেন হৃদয়ে বয়ে আনলো এক প্রলয়ঙ্কারী বায়ু প্রবাহ। বুকের ভেতরে সে আবেগের ঝড় যেন সমস্ত অস্তিত্বকে দোলা দিয়ে উঠে। যেন এক দহন জ্বালায় পুড়তে লাগলো তার হৃদয়। প্রতিটা ধ্বনি, প্রতিটা নিঃশ্বাস অনুভব করলো সেই অজানা আকর্ষণের তীব্রতা। এক লাফে উঠে দৌড় লাগায় অন্বেষা গোসলখানার দিকে। বর্ণ চেঁচিয়ে পড়ল, কাপড় নিয়ে যাও নাই? চাইলেও আমি দিব না। অন্বেষার হুঁশ ফিরল। জিভ কামড়ে ধরলো। গোসল সেরে পড়বে কি? কাপড় গামছা কোনোটাই আনা হয়নি। যেই লোক বাহিরে আছে সে দিবে বলেও মনে হয় না। তারপর একবার চেষ্টা করলো, উকি দিয়ে বলল, গামছা আর কাপড় দিবে? বর্ণ সরাসরি জবাব দেয়। জি না। অন্বেষা অসহায় সুরে বলল, দেখো অনেক ঠান্ডা, দাও না প্লিজ। মায়া হলো বর্ণের। অন্তত এই বিষয়ে বাড়াবাড়ি করা উচিত হবে না। কোনো রকম কাপড় নিয়ে দিল। দুষ্টু হেসে প্রশ্ন করলো। আমি আহি। অন্বেষা কাপড় কেড়ে নেয় তেজি গলায় বলে উঠে। থাপ্পড় দিব। বলেই মুখের উপর দরজা বন্ধ করে দিল। আধা ঘন্টা পর বেরিয়েছে অন্বেষা। অন্বেষা শীতের বরফবর্ণ তাপমাত্রায় কাঁপছে। শরীর জুড়ে শীতের অবিরাম খচখচ।
তাছাড়াও লাজের আবরণে মোড়ানো তার সমগ্র অস্তিত্ব। মুখে অদ্ভুত স্নিগ্ধ মেঘের আচ্ছাদন। বর্ণের চোখে চাহনি নেওয়ার মতো সাহস নেই। লজ্জার শীতল দোলায় দোদুল্যমান। বর্ণ দীর্ঘ শ্বাস ফেলে কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলল না তাকে। এগিয়ে এসে টেনে নিয়ে গেল বিছানার দিকে। কম্পিত সত্তাকে মোটা কম্বলে পেঁচিয়ে দিল, বলল, হোটেল থেকে ভাত আর সবজি আনছি। অন্বেষা জিজ্ঞাসু চোখ বর্ণের দিকে তুলে দিল। বর্ণ ভ্রু নাচিয়ে বলে, কি তুমি কি আশা করছো মরার মতো ঘুমাইবা? আমি রান্নু? এই কপাল নিয়ে দুনিয়াতে আহ নাই। মুখ নুয়ে ফেলল অন্বেষা। পেটে ক্ষুধার জ্বালা, বলতেও বাধা প্রদান করছে অন্তরে দ্বিধা। বর্ণ নিজেই উঠে গেল। অদ্ভুত ভঙ্গিতে প্লেটে খাবার তুলে নিয়ে এসে অন্বেষার সামনে এসে বসলো। খাইতে পারবা না, খাওয়া দিতে হইব। অন্বেষা মিনমিন সুরে জবাব দেয়। পারবো। বলেই হাত এগিয়ে দেয় প্লেট তোলার উদ্দেশ্যে। হাত কাঁপছে, বলহীন মনে হচ্ছে সম্পূর্ণ দেহ। বর্ণ হতাশায় মাথা তোলায় দুদিকে কেড়ে নিল প্লেটটি। বলল, হইছে, বুঝছি। বর্ণের মুখে তুলে খাইয়ে দেওয়ার বিষয়টি অন্বেষার মনে ধরেছে। কল্পনার রাজ্যে ডুবুরি হয়ে ভাসমান। শুরু থেকে শুরু করলো সবটা। এই বর্ণ আর সেই বর্ণের তুমুল তফাৎ। সে কি নিজেকে পরিবর্তন করেছে এবং করেনি? এই দুইয়ের ব্যাপক সংঘাত। তার সুখী সংসার পাওয়া, সে অভিলাষ পূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নিজেকে মনে হলো রাজ্যের সুখী নারী। আবার কান্নারা এলো চোখের কোল জুড়ে। দুটো দিন কিছুটা অস্বস্তিতে কেটেছে অন্বেষার। অদ্ভুত শঙ্কার লাজে জর্জরিত ছিল। অন্যদিকে বর্ণ ছিল ততটাই স্বাভাবিক। তার মাঝে তেমন কোনো পরিবর্তনের রেশ দেখা যায়নি। কিছুটা সাহায্য করেছে অন্বেষাকে আড়াল থেকে, তাকে অস্বস্তিতে পড়তে দেয়নি একেবারে। আজকাল তার প্রিয় কাজ ফোনে গেম খেলা। আগামী মাস থেকে কাজে যোগ দিবে। অন্বেষা ধীর গতিতে পাশে এসে বসলো। কিছু সময় নীরব রইল, মাথা নুইয়ে। হুট করে বর্ণ বলে ওঠে, কি করতে চাও? কইয়া ফেলা। অন্বেষা বিছানার লালচে রঙের চাদরে আঙ্গুল চালাচ্ছে মাথা নুয়ে। বারবার ভাবছে বলতে। বর্ণ ফোন থেকে মনোযোগ সরিয়ে অন্বেষার সামনে এসে বসে। কপালে তর্জনের আঙ্গুল চেপে মাথা সোজা করে বলল। সমস্যা কি? অন্বেষা কুণ্ঠিত স্বরে জবাব দিল, একটা কথা বলতাম, মানে একটা আবদার করতাম আর কি। আবার আবদার? শাড়ি না কিনে দিলাম? খানিক বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে বর্ণ। অন্বেষা মাথা তুলে বলে, না, শাড়ি না, এবার অন্য কিছু। জিবলা বড় হইয়া হইতেছে তোমার, বুঝলা? ম্লান মুখে অন্বেষা বলে ওঠে, এমন করো কেন? আমি একটা দরকারি বিষয়ে কথা বলতে চাইছিলাম, তোমার বিষয়ই। বর্ণ দীর্ঘশ্বাস ফেলে। এই সংসার আর অন্বেষা তার অদ্ভুত অনুভূতি। কখনো ফুলের ন্যায় সুবাসিত, আবার কখনো অস্বস্তিকর। মেনে নিয়েছে, মানতে সায় দিচ্ছে মন। ঠান্ডা মাথায় জানতে চেয়ে প্রশ্ন করে, কি আমার বিষয়ে কও? অন্বেষা লম্বাটে নিঃশ্বাস ফেলে, চোখে চোখ রেখে বলতে লাগলো, সেদিন দেখেছি কত আগ্রহ নিয়ে চেয়েছিল আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দিকে। আমি আগে ভাবতাম মুখের ভঙ্গি আর চোখ দেখে কি মানুষের অন্তরে ঝেঁকে দেখা যায়। অবিশ্বাস করতাম কথাটাকে, কিন্তু ভুল ছিলাম আমি। আমি তোমার মধ্যে ওই হাহাকার দেখেছি বর্ণ। বর্ণ উদ্ভট হেসে উঠল, মাথা দুলিয়ে হাসলো কয়েক সেকেন্ড। অন্বেষার মাথায় চাপড় মারলো আলতো করে, বলল, ওই পিছেছিনি আবার জ্ঞান বিতরণের ভান্ডার লইয়া বইছো? কেটাই শিখেছে তোমার এই কথা? চুপ, ভালো কথা বলি গায়ে লাগে না? এসব জ্ঞান না, আমার অনুভব। বর্ণের মস্তিষ্কে শয়তানি বুদ্ধি খেলে গেল। এক হাতের আঙ্গুলের সাহায্যে অন্বেষার গাল চেপে ধরে বলল, তাইলে কও, ওই দিন যে তোমার আদর করলাম ওই বিষয়ে তোমার অনুভূতি কি? গাল ছাড়িয়ে কপাল কুঁচকে তাকায় অন্বেষা। রাগী সুরে বলল, অসভ্যের মতো কথা বলে টপিক চেঞ্জ করবে না। ওইটা একটা ইম্পর্টেন্ট টপিক। বৌজামের মধ্যে আদর সোহাগ তাগো মধ্যে একটা ভারী ইম্পর্টেন্ট টপিক। কপালে হাত রেখে মাথা ঝুঁকিয়ে নেয় অন্বেষা। এতে করে ফালতু কথা শুনে লজ্জাটাও আড়াল করা সম্ভব। এক ঢিলে দুই পাখি। বর্ণ সেটা হতে দেয়নি। তার বাহু দুহাতে ঝাঁকিয়ে বিরক্ত করছে তাকে। অন্বেষা আবার ঘাড় তোলে, বলে, আমার কথাটা শোনো প্লিজ। অপ্রত্যাশিতভাবে অন্বেষা দু হাত ধরে কোলে টেলে নিল বর্ণ। এত দ্রুত ঘটেছে ঘটনাটা, সে কোনো প্রতিক্রিয়া দেওয়ার সুযোগটুকু পায়নি। অন্বেষার কোমরে দু হাত পেঁচিয়ে বলল, এবার কও, সব কথা শুনবো। এসব ফাত্রামির মানেটা কি? কেন সোনা, তুমি জানো না? একবার কাছে আইয়া পড়ছি, এখন দূরে থাকাটা মুশকিল। পোলা মানুষের এই একটা দুর্বলতা। বর্ণের এরূপ আচরণে হতাশায় চরম সীমায় চলে যায় অন্বেষা। মধ্যেই আবারও ফিরে আসে তারই দেখানো অদ্ভুত মায়ার টানে। এভাবেই থাকতে বাধ্য। অসহায় হয়ে বলে ওঠে, আমি চাই তুমি লেখাপড়া করো, ইউনিভার্সিটিতে ভর্তি হও। আরেক দফা বিকট হাসে বর্ণ, প্রশ্ন করে, তাই নাকি? এই বুড়া কালে আমরা ক্যাঠায় ভর্তি দিব? উন্মুক্ত লাইব্রেরির মতো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ও আছে, সেখানে যে কোনো বয়স আর পেশার মানুষ পড়তে পারে।
সময়ের ধরা বাঁধা নিয়ম নেই, পরীক্ষা ঠিকঠাক মতো অ্যাটেন্ড করলেই চলে যাবে। বেশি খরচ হবে বলে মনে হয় না। স্টাডি সেন্টারে চলে যাবে যেদিন ক্লাসও থাকবে। আমি সব খবর নিয়েছি, তোমার কাজেও তেমন একটা প্রভাব পড়বে না। অনর্গল কথা বলে থামলো অন্বেষা, নিজেকে বেশি সময় দিল না। আহ্লাদে চোখে বর্ণের দিকে চেয়ে বলল, বলো, রাখবে আমার এই কথা? প্লিজ না করো না। আমি প্রমিস, আর তোমার কাছে কোনো আবদার করবো না আমি। বর্ণ মনোযোগ সহকারে শুনল বটে, তবে জবাব দেয় নিজের মতো করে। তোমার মাথায় এসব আজাইরে আজাইরে বুদ্ধি কেন আহে কত আমারে? ওই যে লম্বা স্পিচ দিলা আমার দায়িত্ব নেবা, আজকে আবার পড়ালেখা করতে, মানে জীবন ভালো মতো চলতে ভাল লাগে না? না, লাগে না। আমি তোমাকে তোমার ইচ্ছে পূরণ করতে দেখতে চাই। তাছাড়া আমি ইন্টার পাস জামাই নিয়ে সন্তুষ্ট না। আমি চাই সেও আমার মতো শিক্ষিত হোক। মানি না, মানবো না। বলে হাসি আটকাতে ঠোঁট কামড়ে ধরল অন্বেষা। এক শান্ত নীরব চাহনি ছুঁড়ে বর্ণ অন্বেষার মুখের দিকে চেয়ে ভাবছে। সবকিছুর অন্তে মায়ের কথা মনে পড়ে। কতই বা বয়স ছিল তার, এভাবে না বলা কথাগুলো বুঝে যেত মা। এক হাত বুকে অন্য হাত মাথায় রেখে চাওয়া পাওয়াগুলো বুঝে ফেলতো। বর্ণকে চমকে দিয়ে অন্বেষা বলে ওঠে। মায়ের কথা মনে পড়ছে? বর্ণ আচমকায় কপাল কুঁচকে ফেলে। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল অন্বেষার মুখ পানে। অন্বেষা যেন মন পড়তে জানে। আরো অনেকটা অবাক করে বর্ণের কপালে চুমু খেয়ে বুকে মাথা ঠেকালো। অন্বেষা বলল, দেখো চারিদিকে কত পরিপূর্ণতা। সেখানে অতীতের মিষ্টি অনুভূতি থাকুক, পোড়া কোনো স্মৃতি যেন ধরা না দেয়। বর্ণ অবলীলায় জবাব দিল, পোড়া স্মৃতি বেশি ধরা দেয়। তুমি অনেক স্ট্রং বর্ণ। তুমি ভালোবাসা নামক পবিত্র অনুভূতি কষ্ট নামক যন্ত্রণাদায়ক অনুভূতিকে নিজে থেকে দূরে ঠেলে রেখেছো বছরের পর বছর। এটা পারবে না? তুমি মনে করো তোমার মা শুধু তোমার মা ছিলেন না, তোমার বাবাও ছিলেন। ভুলে যাও না মোকলেস মাতবর নামক লোকটাকে। তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, না ওই খারাপ জনির সাথে। তোমার সম্পর্ক শুধু তোমার মায়ের সাথে। তোমার মায়ের পবিত্র রক্ত বইছে তোমার শরীরে। বর্ণ হুটহাট চুপ হয়ে যায়। এই তীব্র ঠান্ডায় দেহ গরম তার। অনুভব করছে অন্বেষা। অন্যকে সান্ত্বনা দিতে দিতে তার নিজেরই যে বাবা মায়ের কথা মনে পড়ছে। বর্ণ প্রশ্ন করে। আর তোমার লগে? অন্বেষা স্মিত হেসে বলল, আত্মার গভীর সম্পর্ক। হুম। আমিও আমার বাবা মাকে মিস করি, কিন্তু তোমার সাথে থাকলে ভালো অনুভব করি, শান্তি লাগে আমার। কষ্ট আসতে চেয়েও পারে না। বর্ণ জবাবে বলে, আমি তো ভালো পোলা না, তারপরও উম, হতে পারো সবার জন্য খারাপ, আমার জন্য না। আমার ইচ্ছে ছিল পড়ালেখা শেষ করে বাবা মায়ের দায়িত্ব নিব, তাদের রাজার হালে রাখবো। সেটা আর হলো কই। এখন তুমি একান্ত, তুমিই আছো। তোমার সব শখ আহ্লাদ পূরণ করি না হয় আমি? তুমি পারো আল্লাহর বান্দি। তোমারও পারতে হবে। আমার ইচ্ছে পূরণ না করে যদি মরে যাই, তাহলে আমার সারা জীবনের অপূর্ণ ইচ্ছের দায় কিন্তু তোমার বিবর্ণ। বর্ণ ক্লান্ত নিঃশ্বাস ফেলে বলল। পুরোপুরি ফাঁসাই ফেলছো আমারে। বর্ণের এলোমেলো কথা বিশেষ ভাবার্থ বহন করে। উদ্ভট শব্দ ব্যবহার করে জাহির করে নিজেকে। ভাবে হয়তো তার শব্দের এই ধোঁকা অন্বেষা বুঝে না। সে ঠিকই বুঝে, জোর করে না তাকে। লজ্জায় ফেলে না প্রকাশ করে। যদি বর্ণের এই চরিত্র হারিয়ে যায়, ভয় হয় তার খুব। ফাঁসাইনি। বর্ণ শান্ত কণ্ঠে বলল। সেরি মানুষ নিজের দোষ শিখা যায় না। অন্বেষা নত চোখে জবাব দেয়। এই ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে আমি একটা দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করাবো। বর্ণ বুঝতে অক্ষম, নির্বোধের মতো প্রশ্ন করল। মতলব? মানে হচ্ছে তোমাকে তোমার সঠিক স্থানে নিয়ে দাঁড় করিয়ে আমি আরামের ঘুম দিব। নীরবে আতঙ্কিত হয়ে ওঠে বর্ণ। চোখে মুখে একরাশ বিস্ময়, অজানা ভয় বুকে চাপ সৃষ্টি করছে। কেমন অদ্ভুত যেন এই শিহরণ। সীমিত বিচলিত হয়ে প্রশ্ন করে। ঘুমাইবা মানে? কাব্যিক কথা বুঝি না তো আমি। অন্বেষা স্বাভাবিক সুরে জবাব দেয়। ছুটি নেব। বর্ণের কণ্ঠের বিচলন যেন বৃদ্ধি পায়, বলে ওঠে। তুমি কি আমার ফালাই থইয়া যাওয়ার প্ল্যান করতেছ? বর্ণের প্রশ্ন অন্বেষা বিমূঢ় খানিক। তার কথার অর্থ এমন ছিল না। ভুল বুঝে নিয়েছে বর্ণ। অন্বেষা মাথা দুলায় দুদিকে, জবাবে বলে। ছেড়ে যাব কেন? গলার স্বর কিছুটা উচ্চ হয়। বর্ণে চেপে ধরে আছে অন্বেষাকে বলল। আম্মাও যাবার আগে কইছিল তোর একটা গতি কইরা আমি শান্তিতে ঘুম দেবো। তুমিও কি একই ফাজলামি শুরু করলা? আমি কোন উন্নত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব না। এত লায়ক আমি হইতে চাই না। নাটকবাজ বেটি জাতি। তুমি উত্তেজিত হচ্ছ কেন? আশ্চর্য, আমি কোথাও যাব না। অন্বেষাকে ঝাড়া দিয়ে সরিয়ে ফেললো বর্ণ। সরে গেল তার কাছ থেকে। অন্বেষা গোল গোল চোখে চেয়ে আছে, মুহূর্তেই রেগে আছে।
অন্বেষা এগিয়ে আসে বর্ণের বাহু চেপে বলল, আমি তো কথার কথা বলেছি বর্ণ, ভুল বুঝছো তুমি। আমি ঠিকই বুঝছি, তোমার মতলব খারাপ। বোকা ছেলে তুমি, ছেড়ে যাওয়ার হলে তোমার জন্য এত কিছু করতাম আমি। বর্ণ রেগে গেছে। অন্বেষার হাত সরানোর চেষ্টা করে জবাব দেয়। তোমরা সবাই এক ধান্দাবাজ। অন্বেষা বর্ণের দুহাত চেপে ধরে শক্ত করে অস্থির দেখাচ্ছে তাকে। চোখে মুখে বেজায় আধার। তার শান্ত করার উদ্দেশ্যে বলে, ঠান্ডা হও, আমি কোথাও যাব না তোমায় ছেড়ে, কখনো না। সরো। তুমি একটা পাগল। আমি বলতে চেয়েছি তোমার জীবনের সব অপূর্ণতা কেটে গেলে আমি শান্তি। তারপর তুমি স্বামীর দায়িত্ব পালন করবে আর আমি বসে বসে খাবো। বর্ণ, তুমি এতটা নির্বোধ কেন? শান্ত হলো সময় নিয়ে নিজের মতো করেই। মুখ থমথমে থাকে কিছু মুহূর্ত, ধীরে ধীরে স্বাভাবিক হয়। বর্ণ ঠোঁট চেপে মাথা নুইয়ে আছে। অন্বেষা হেসে প্রশ্ন করে, ভাত দিব? দাও। মোকলেস মাতব্বর এর দোকান থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে অন্বেষা। পরনে বর্ণের দেওয়া কালো বোরখা, কাঁধে ব্যাগ চেপে সামনের দিকে তাকিয়েছে। বর্ণ সোজা হয়ে দাঁড়িয়ে আলাপ করছে মোকলেস মাতব্বরের সাথে। অন্বেষার উপর কঠোর আদেশ কোনোভাবে সীমানে পেরিয়ে দোকানের সামনে দাঁড়াতে পারবে না। অন্যদিকে বর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে মোকলেস মাতব্বরের দিকে চেয়ে বলল, দক্ষিণের ঘরে স্টিলের আলমারির ডয়ারে আমার সার্টিফিকেট সহ দরকারি কাগজপত্র আছে, বাইর করে আন্না দেন। এক আদেশপূর্ণ কণ্ঠ। মোকলেস সাহেব নমনীয় দৃষ্টিতে তাকান। ঠান্ডা সুরে প্রশ্ন করলেন। ওটা দিয়ে কি করবি? বর্ণ স্পষ্ট গলায় জানায়। এত কৈফিয়ত তো দিতে পারুম না। মোকলেস মাতব্বর চোখ নামান। এক লম্বা দীর্ঘশ্বাস ফেলে আবারও প্রশ্ন করেন। কেন লাগবো হনি? বর্ণ কপাল কুঁচকে বিরক্তির ভঙ্গিতে বলে ওঠে। শ্মশানে নিয়ে জ্বালামো। শান্তি, জলদি করেন, হাতে সময় নেই। মোকলেস সাহেব উঠে আসলেন দোকানের বাহিরে। এক পলক বর্ণের দিকে তাকিয়ে আবার অন্বেষাকেও চেয়ে দেখলেন। চাবির গোছা নিয়ে চলে গেলেন উপরে। পুরনো আলমারি, পুরনো ঘর, তেমন কিছুই নেই সেখানে। স্টোর রুম বলে গণ্য সেটা। বর্ণের মায়ের সেলাই মেশিনটাও পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। স্মৃতি বলতে কিছুই রাখেনি মোকলেস সাহেবের দ্বিতীয় স্ত্রী। পুরনো কাগজের ভিড়ে বর্ণের জন্ম থেকে উচ্চ মাধ্যমিক অবধি সব কাগজ অক্ষত। ফাইল ঝেড়ে নিয়ে নিচে নামলেন। বর্ণের দিকে এগিয়ে দিতে সে ছো মেরে নিল। কোনো রকমে কোনো কথা না বলে উল্টো ঘুরে হাঁটতে শুরু করে। অন্বেষা প্রশ্ন করে। দিল? দুজনের পাশাপাশি হাঁটতে হাঁটতে বর্ণ জবাব দেয়। দিবা না কেন? না দিলে আবার কেমন ঘটাই দিতাম। হ্যাঁ, আমারে ডরায়, বুঝলা? বলে হাসে বর্ণ। ফাইলের ময়লা ঝাড়ছে নিজ হাতে। তার হাসিতে অন্বেষাও স্মিত হাসলো। হুট করে মনে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে তারা একে অপরের সাথে। ভর্তি কার্যক্রম শেষ করতে তেমন বেগ পেতে হয়নি। অন্বেষা কাজের পাশাপাশি বর্ণের মুখ পানে চেয়েছিল বারবার। একটা সুখী মুখ, যেন আড়ালে নিজের খুশি উদযাপন করছে। কখনো ও একটু টেনশনে, কখনো নিস্তব্ধ থাকতেও দেখা গেছে তাকে আশেপাশে মানুষগুলোর দিকে ড্যাব ড্যাব করে চেয়েছিল। কাজ শেষ করতে করতে বিকেল পেরোলো। হুট করে বর্ণ বলে উঠল। আহো, ফুচকা খাই। ঠোঁট প্রসারিত করে হাসে অন্বেষা। কোনো কথা না বলে সম্মতি জানালো তার সাথে। ফুচকার স্টলে পাশাপাশি বসে দুজনার জন্যে বেশি ঝাল দিয়ে ফুচকা অর্ডার করেছে বর্ণ। সামনে বসে হাত ঘষতে ঘষতে বলল, আজকে বাড়িতে গিয়ে হিসাব করবো, বুঝছো? আমার তো সামনের মাস থেকে কাম শুরু। আবার বই খাতা কিনা লাগবো। হাতে কিছু টাকা আছে, হইয়া যাইব। তারপর ওই ভাসিটের বেতনের লাগা টাকা রাখতে হইব। ঘরের খরচাপাতি আছে না, এটা হিসাব করলে মাস শেষে আর ঝামেলা পড়তে হইব না। একটা ছেলে এসে ফুচকা দিয়ে গেছে ইতিমধ্যে। অন্বেষা একটা ফুচকা নিয়ে বর্ণের মুখে পুরে দিল। হুট করে কিং কর্তব্য বিমূঢ় বর্ণের চোখ বিশাল আকৃতি ধারণ করে মুহূর্তেই। অন্বেষা হেসে বলল, হয়েছে হিসেবে পুরুষ। আপনি এবার থামুন, সামনে যা হবে আমরা দুজন মিলে দেখে নিব, সামনে নিব। আপনি অস্থির হবেন না। কোলাহলপূর্ণ এক শীতে সন্ধ্যা নামছে শহরে। মাথার উপরে হলুদ রঙের ল্যাম্পপোস্ট প্রজ্বলিত। মুখ আলোকিত করে রেখেছে বর্ণ অন্বেষা উভয়ের। চারিদিকে যানবাহনের আনাগোনা, মানুষ এবং গাড়ির হর্নের ব্যস্ততা। কোনো রকম ফুচকা গিলল বর্ণ। বলল, আমি আমার বাপের জন্মও ভাবি নাই আমি বর্ণ এইসব করবো, এত চিন্তা করবো, সব তোমার দোষ। অন্বেষা অবাক সুরে প্রশ্ন করে। দোষ? আমি যে এই ছন্ন ছাড়া বাউন্ডলে ছেলেটাকে মানুষ করেছি সেটা বলো। ওই জীবনে বহুত ভালো আসিল। ওহ, তাই নাকি? ভ্রু নাচিয়ে প্রশ্ন করল অন্বেষা, সরাসরি বর্ণের চোখে চোখ রেখে। বর্ণ ও ঠোঁট কামড়ে চোখ নামায়। মিথ্যে বললেই ধরা পড়ে যাবে। অন্বেষাকে এড়িয়ে ফুচকার দিকে মনোযোগ দিয়ে বলতে লাগলো। এরপর কফি খামনে, টাকা থাকলে খালি উড়োবার মন চায়। অন্বেষা কানেই তুলল না তার এই কথা। সে বর্ণের দিকে চেয়ে বলল, গত রাতে আমাকে হারিয়ে ফেলার ভয় তোমায় ঘিরে ধরেছিল, তাই না?
প্রশ্নটি মস্তিষ্কে গিয়ে লাগে তৎক্ষণাৎ। দু চোখ তুলে তাকায় অন্বেষা সুশ্রী মুখমণ্ডলের দিকে। এখানে এক রাজ্যে সব সুখ খুঁজে নিয়েছে বর্ণ, অথচ অন্বেষাকে আঁচ করতে দেয়নি। আকস্মিক বর্ণ মুখ তুলে অন্বেষার দিকে এগিয়ে আসে। স্থান পরিস্থিতি তোয়াক্কা করল না, সরাসরি কানের কাছে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, কি ঠাডা পড়া নসিব আমার, তোমার পেতে জলে আটকা পইরা আমি এখন প্রেমে ডুবা শুরু করছি। সময় মানুষ বদলায়, বদলায় আত্মার বর্ণ। ছন্নছাড়া ছেলেটি আজ মনোযোগে গঠন। পৃষ্ঠার পর পৃষ্ঠা পাঠ করে সে নিঃশব্দে, আগ্রহ চরম, যেন কোনো নতুন জগতে ভাসমান। বইয়ের পৃষ্ঠাগুলি চোখের কাছে তুলে ধরে রাখে। অন্ধকারের মাঝেও আলো খুঁজে প্রতিনিয়ত, কঠিন শব্দের ভাঁজে নতুন কিছু খুঁজে। কালো অক্ষরে লেখা প্রতিটা অক্ষর তার প্রিয় হয়ে উঠেছে। মশাই, আমাকে হলুদের কৌটাটা দিয়ে দেওয়া যাবে? মেলিকণ্ঠ কর্ণে এলো, তবে মস্তিষ্কে ঢুকলো না। বর্ণ এখন জ্ঞানের সঞ্চয়কূপ, ছন্নছাড়া থেকে নব্যগঠন। প্রাথমিক সমাজবিজ্ঞানের বই মুখের কাছে নিয়ে বিছানায় বসেছিল। অন্বেষার কথার বিপরীতে অস্ফুট স্বরে বলল। লাও। অন্বেষা গলা উঁচু করে বলে, কি? হলুদের কৌটাটা এগিয়ে দাও, রান্নায় দেরি হচ্ছে। বর্ণ অমনোযোগী ভঙ্গিতে উঠে দাঁড়ায়, বইয়ে মুখ গুজে হাঁটতে লাগলো তাকের দিকে। হাতড়ে হাতড়ে বয়াম খুঁজছে, তবে দৃষ্টি সেখানে নেই। অন্বেষা নীরবে দেখছে তার কার্যকলাপ। হুট করে হাতে একটা বয়াম তুলে নিয়ে অন্বেষার দিকে এগিয়ে দিল, বলল, লো। অন্বেষা চেয়ে রইল, বর্ণের হাতের বয়ামের দিকে নিল না। বর্ণ বিরক্ত হয়, বলে, লো না মিয়া। অবশেষে অন্বেষা বয়াম বর্ণের হাত থেকে নিয়ে জবাবে বলল, আজ হলুদের পরিবর্তে চিনি দিয়ে তরকারি রান্না হবে। কি ভয়ানক মজার ব্যাপার, তাই না? যাক বাবা, নতুন টেস্ট পাবো। কলম কামড়ে বর্ণ অপরিষ্কার স্বরে জবাব দেয়। ভালো হইব। অন্বেষা তড়াক করে উঠে দাঁড়ায়। ধ্যান হারিয়ে থাকা বর্ণকে টপকে নিজেই তাক থেকে হলুদের কৌটা নিয়ে আসে। তরকারিতে অল্প আছে বসে আবারও উঠে দাঁড়ালো। বর্ণের হাত থেকে বই কেড়ে নেয় তৎক্ষণাৎ। ক্ষুধার্ত বাঘের মতো কলমটা চিবিয়ে খাচ্ছে, সেটি অন্য হাতে সরিয়ে নিল। কপট তেরছা সুরে বলল, বর্ণচন্দ্র বিদ্যাসাগর, আপনি এবার থামুন। এমন চলতে থাকলে সংসার আর বউ দুটোই বানের জলে ভেসে যাবে। এবারে হুঁশ ফিরে বর্ণের চরম বিরক্ত বই কেড়ে নেওয়ায়, সাথে কলমটাও। যেন সবকিছু লুট করেছে কেউ, তার জবাব দিল, তোমারে লইয়া মানে এমনিও মাথা ব্যথা নাই, আপন সুখে ভাইসা যেতে পারো। ও তাই না? জ্ঞানের আলো ফোটার আগেই বউকে টাটা বাই বাই? তোমাকে পড়ালেখা করানো যাবে না। নিজের করতো নিজেই ঘুরছো। অন্বেষা বুঝতে পারছে না কি করবে। বর্ণকে পড়ালেখার দিকে আগ্রহী দেখে খুশি হবে, নাকি অতি আগ্রহী বর্ণকে দেখে কপাল চাপড়াবে। বই নিজের কাছে রেখে বসে পড়ল রান্না করতে। বলল, সব দোষ আমারই। বর্ণ অন্বেষার পাশে বসে একটি বিস্কিটের প্যাকেট নিয়ে হালকা পাতলা ভোজন করতে করতে বলল, পরশু ক্লাসে গেলাম না, ওইদিকে একটা সুন্দর ম্যাডাম দেখছি, পুরোই মাখনের মতো। আমি তো দেয় ফিদা হইয়া গেলাম রে সেমরি। আচমকায় হাতে গরম অনুভব করে বর্ণ, সাথে অন্বেষার অগ্নিচক্ষু। হাতের দিকে চেয়ে দেখলো খুন্তির কিছুটা উপরের অংশ তার হাতে চেপে ধরেছে অন্বেষা। আঘাত করেছে সেটিও বুঝে শুনে। থমথমে গলায় বর্ণকে শাসিয়ে বলে উঠল, আবার এসব বাজে কথা শুনলে হাত পোড়াতে দ্বিধাবোধ করবো না। বর্ণ আরও সুযোগ পেয়ে বসে, হাতে এগিয়ে অন্বেষার মুখ টেনে আনে নিজের দিকে। ডান গালে শক্ত চুমু খেয়ে বলল, আদর তোমারে করতে চাই, কিন্তু দিল ফাল করে ওই ম্যাডামের লাগিয়া কি করতাম বো। হাতের সাহায্যে নিজের গাল মুছতে মুছতে অন্বেষা চরম বিরক্তি আর হিংসা নিয়ে বলল, মনটা বের করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে এসো। এমনি যামো। অন্বেষা চোখ পাকিয়ে চেয়ে জবাব দিল। যাও। বর্ণ তোয়াক্কাহীন আস্ত দুটো বিস্কিট মুখে পুরে বলল, থাক, কালকে যামুনে, ভালো মতো পানিতে ধুইয়া ভাসাই দিমু। তর্কে জড়ানো বেকার। বুদ্ধিমতী স্ত্রীর মতো চুপ করে গেল বর্ণ, বাহানা খুঁজে তাকে জ্বালাতন করার। খুব আনন্দ পায় সেই কাজে। তার আনন্দ মাঝপথে ধূলিসাৎ করে আবারও আনন্দ পায় অন্বেষা। বর্ণ বলল, কথা কব, আমি কি ওই ম্যাডামের বিয়ের প্রস্তাব দেবো? দাও, তারপর তোমাকে গণধোলাই দেওয়ার ব্যবস্থা করব আমি। বর্ণ হেসে ফেলে, রূপ বদল হয় তড়িৎ গতিতে। মাথায় হাত রাখলো পরম যত্নে, এক বুক ভরে নিঃশ্বাস ফেলে বলল, এমনই থাইকো সব সময়। উজ্জ্বল দৃষ্টি ছুড়ে অন্বেষা জবাব দিল, বর্ণের বহু রূপ, প্রতি রূপে আমার জীবনে আসা লোকটা সেরা। তুমিও সবসময় এমনই থেকো। আমি ওই বর্ণরে সারা জীবন একটা কামের সেরা হিসাবেই দেখছি আমগো বাড়িতে। ওরে ভাই বইলা দাম দিমু অসম্ভব। মোটা ফ্রেমের কাছে চশমা মুছতে মুছতে হাত জোড়া থামে মুখলেস মাতব্বরের। আর কতই বা রাগ দেখাবেন, কত চেঁচামেচি করবেন তার এই সন্তানের সাথে। ক্লান্ত তিনি। অনিমেষ চেয়ে বললেন, মুখ দিয়ে ভালো কথা বাইর না করবার পারলে খারাপ কথাও বাইর করবি না, দরকার পড়লে মুখে তালা মাইরে রাখ। বাবাকে তাচ্ছিল্য করে হাসলো জনি। বলল,
আপনি এসব কথা কন? আপনার মুখে এসব মানায় না আব্বা। নিজে জুলুম করছেন, আবার নিজেই ভালো সাজেন। দুই মুখের সাপ আপনি নিজে। মলিন মুখে রাগান্বিত হয়ে উঠে মোখলেস মাতব্বরের ভারী গলায় বললেন। তুই আমারে কইবি আমি কেমন মানুষ? জনি যেন নির্ভয় সরাসরি বাবার সামনে এসে বসলো। উচ্ছন্নে গেছে বহু আগে, বেয়াদবিতার চরম সীমায় বলল। বর্ণ আমগো বাড়িতে একটা কামের পোলাই আসিল। আমি আম্মা আপনি ওরে কামের পোলার মতোই রাখছেন। খাওয়ার সময় খাওয়ান দেন নাই, টাকা দেন নাই। আপনার থেকেই শিখছি। রুহু কেমন কেঁপে ওঠে মোখলেস মাতব্বরে। তারপরও মানুষের মনে জেদ, জিততেই হবে যে কোনো রূপে। জনির কথার বিপরীতে বলে উঠলেন। ওর পরীক্ষার আগে যে তুই ওর বই সিরিয়ালাইতি, তোর মা ওরে খাওয়ান দিতে চাইতো না, আমি না। আমার ওরে শাস্তি দেওয়ার হইলে আমি ওর খাওয়া বন্ধ করতাম। জনি আবারও হাসে, জবাব দেয়। আপনারা কর না, বাপ মা থিকা পোলাপান শেখে। আমিও ছোটবেলা থেকে যা দেখছি, যা শুনছি তাই করছি। এতই যেহেতু বুঝোস, তাইলে তো তোর ওর প্রতি মায়া হওয়ার কথা। জিত কেন? কারণ আপনার মনে ওর লেগা এখনো মায়া। প্রথম পোলা, প্রথম রক্ত। লুকায় ছাপায় রাখেন দরদ। ওই ভুল করলে ওর ভুল আমার উপরে চাপান। এলাকার মাথারা জানে বর্ণ আপনার পোলা। এই কারণে কেউ সাহস পায় না ওর কিছু করার। আমার উপরে থাকে ওর সব সময়। আমি কেন ওর কাছে ঝুঁকমু? আমারও বরাবরই হক, উল্টা আমার ওর চেয়ে বেশি ক্ষমতা। ও একটা বাটপার। ওর ত্যায্য করছেন আমনে। ওর এখনো এত কিয়ের দাপট? এই এলাকায় মোখলেস মাতব্বরের আসল পোলা জনির দাপট থাকবো। চোখ মুখ কঠিন রূপ ধারণ করেছে জনির। এক ঝাঁক আক্রোশ তার মধ্যে, কণ্ঠে চরম বিদ্বেষ। মোখলেস সাহেব কিছু সময় চেয়ে রইলেন এই অহংকারের অগ্নিমূর্তির দিকে। ঠান্ডা স্বরে প্রশ্ন করলেন। বর্ণ আমার নকল পোলা? জনি তৎক্ষণাৎ উত্তর দেয়। বর্ণ বাতিল পোলা। বর্ণ তোর আগে এই দুনিয়াতে আইছে। তোর মায়েরে আমি লুকাই বিয়া করছি, কারো সম্মতি ছাড়া, কেউরই জানানি ছাড়া। তোর জন্মের খবর কেউ জানতো না। বর্ণের মায়েরে আমি বিয়া করছি এলাকার মানুষের জানাইয়া, খাওয়াইয়া। বর্ণের জন্মের সময় এলাকার একটা ফকিরও নাই যে মিষ্টি খাওয়া থেকে বাদ পড়ছে। জনি বাবার এক নিঃশ্বাসে কথাগুলো শুনে চুপ হয়ে গেল। একেবারে নিস্তব্ধ, শুধু নিঃশ্বাস চলছে। এক দৃষ্টিতে চেয়ে আছে মোখলেস সাহেবের দিকে। বুঝছস কি বুঝাইছি? সময় নিয়েছে জনি জবাব দেওয়ার জন্য। লম্বা নিঃশ্বাস ফেলে বলে উঠে। এই বোঝানোর কোনো লাভ লোকসান আমি দেখতেছি না আব্বাজান। আমি দোষী হইলে আপনি পাপী। হিংসা আপনারা শিখাইছেন। জিদ আপনার, অহংকার আপনার। আর তোর মায়ের? আমার মায়ের দোষ। আপনার মতো একটা ব্যাটার প্রেমে পইরা বিয়া করছে। আচ্ছা, তোর মা যে বর্ণরে খাওয়ার কষ্ট দিছে, মারছে? আপন পেটের পোলা আপনই হয়, এটা দুনিয়ার রীতি। পরের পোলা হয় বোঝা। আমার মায়ের দোষ থাকলেও নাই। মোখলেস মাতব্বরের শুষ্ক ঠোঁট ঘিরে হাসির রেখা ফুটে উঠল। মাথা দুলিয়ে বললেন। এই ঘর পাপি গো ঘর। পবিত্র আছিল বর্ণের মা, আমার মা আর বর্ণ। আজকা আমার মা থাকলে তোর মা আর তুই এই বাড়ির ত্রিসীমানায় পাড়া দিতে পারতি না। জনি উঠে দাঁড়ায়, অহংকারে টইটুম্বর হয়ে বলল। বালা হইছে আপনার মা আর বর্ণের মা মইরা ভূত হইয়া গেছে। আফজাল মিয়ার কোমরে প্রচন্ড ব্যথা। সাব্বিরকে পাঠিয়েছেন আফজাল মিয়ার স্ত্রী মালিশের জন্য তেল আনতে। সদর দরজায় হুট করে মোখলেস মাতব্বরকে দেখে কপাল কুঁচকে ফেললেন। মোখলেস মাতব্বর একটা অস্বস্তি নিয়ে এগিয়ে আসেন। হেসে সালাম দিলেন রোকেয়া বেগমকে। আসসালামু আলাইকুম আপা। রোকেয়া বেগম কিছুটা বিস্মিত হয়ে জবাব দেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আমি তো ভালো আছি। আজ আপনি হঠাৎ আমার আঙিনায়? সরাসরি এমন প্রশ্নে বিব্রত বোধ করেন মোখলেস মাতব্বর। দৃষ্টি তুলে বাড়ির দিকে তাকালেন একবার। রোকেয়া বেগম তাকে দেখে আবারও প্রশ্ন করেন। কি হয়েছে ভাইজান, কাউরে খুঁজেন? মোখলেস মাতব্বর আমতা আমতা করে প্রশ্ন করেন। আপা, বর্ণ কি বাইতাছে? রোকেয়া বেগমের কপালে ভাঁজ আরও দৃঢ় হয়। তিনি এবং আফজাল মিয়া সবটাই জানেন বর্ণ আর তার অতীতের ব্যাপারে। এলাকায় কিছুই তেমন লুকায়িত নয়। মৃদু কঠিন স্বরে বলেন। না, কামে গেছে। আর থাকলেও রোকেয়া বেগমকে থামিয়ে মোখলেস সাহেব প্রশ্ন করেন। ওর বউ আসেনি? অন্বেষা বারান্দার কাপড় শুকাতে দিচ্ছে। নিচে চোখ যেতে মোখলেস সাহেবকে চিনতে এক বিন্দু ভুল করেনি। অবাক হলো তাকে দেখে। সে এখানে কি করছে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাপড় দড়িতে টানতে শুরু করলো দ্রুত হাতে, উদ্দেশ্য নিচে যাবে। অন্যদিকে রোকেয়া বেগম বললেন। আছে। খানিক রূঢ় কণ্ঠে মোখলেস সাহেবের উদ্দেশ্যে রোকেয়া বেগম বললেন। দেখা করন যাইব না, বর্ণ জানলে সমস্যা হইব।
বউয়ের কারো লগে দেখা করা নিষেধ। মোখলেস মাতব্বর ব্যাপারটা যদিও আগে আজ করতে পেরেছিলেন, তারপরও এসেছেন। সে নিজেও জানে না কিসের টানে। আফজাল মিয়ার সাথে তার পরিচয় অনেক দিনেরই, দেখা সাক্ষাৎ হতো প্রতি জুম্মায়, কিন্তু বর্ণকে আশ্রয় দেওয়ার পর সেটিও কমে এসেছে। নীরব দূরত্ব হয়েছে আরও অনেকের সাথেই। চুপচাপ দাঁড়িয়ে মোখলেস সাহেব। হুট করে মেয়েলি কণ্ঠে কেউ এসে বলল, আসসালামু আলাইকুম। আপনি এখানে? মোখলেস সাহেব মুখ তুলে তাকান। মাথায় কাপড় টেনে দাঁড়িয়ে আছে অন্বেষা। নিচে নেমে এসেছে সে। রোকেয়া বেগম অন্বেষার উদ্দেশ্যে বললেন, এই বউ, ভরা সন্ধ্যায় বাইরে আইছো কেন? তোমার জামাই জানলে চেতবো। অন্বেষা ম্লান হেসে জবাব দেয়। কোনো সমস্যা নেই চাচি। বলেই মুখলেস সাহেবের দিকে চাইলেন। এতক্ষণ সুযোগ পাচ্ছিলেন না, অবশেষে সালামের জবাব নেন। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা কইবার আইছিলাম আর কি। তোমার কি সময় হইব? অন্বেষা চোখ নামিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে জবাবে বলে, আসুন, ঘরে আসুন। মুখলেস সাহেব একাধারে হাত নাড়িয়ে বারণ করার ভঙ্গিতে বলেন, না না, ঘরে আমু না, আমি এদিকেই ঠিক আছি। আপনি মুরব্বি, দরজায় দাঁড়িয়ে থাকবেন? খারাপ দেখায় সেটা। দ্বিধাদ্বন্দ্বে ভুগে অন্বেষার আবদারে অবশেষে আসলেন ঘরে মুখলেস সাহেব। আজ অন্বেষা ছুটি নিয়েছিল অফিস থেকে। অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে ইয়ার ফাইনালের আগে আগে। বর্ণ ফিরবে রাতে। মুখলেস সাহেব ঘরে এসে আশেপাশে চোখ বুলিয়ে দেখলেন। পুরনো ঘরটা একটা শান্তি শান্তি ভাব। বর্ণের দু একটা শার্ট ঝুলে আছে একদিকে, অন্যদিকে রান্নার সামগ্রী, চা করাই ছিল। অন্বেষা দ্রুত এক কাপ এগিয়ে দিল মুখলেস সাহেবের দিকে। তিনি বললেন, এত তামঝাম করার দরকার নেই, আমি কটা কথা কইয়া যামুগা। অন্বেষা খাটের এক কোণে দাঁড়িয়ে স্মিত হেসে বলল, আমাদের ঘরে আপনি প্রথমবার এসেছেন, খালি মুখে কি করে ফিরিয়ে দিই? অন্বেষার হাসি নিষ্প্রাণ। বুঝতে অসুবিধা হলো না। মুখলেস সাহেবের প্রশ্ন করে বসলেন, তুমি তো মনে হয় সব জানো, তারপরও এত সুন্দর ব্যবহার। আমি একতরফা শুনেছি, তাই বিচার করছি না আপনাকে। মুখলেস সাহেব হাসলেন, চায়ের কাপ তুলে নিলেন, এক চুমুক দিয়ে বললেন, একতরফা যাই হুনছ সত্যি হুনছ, কোনো ভুল নাই। হয়তো আপনাদের মধ্যকার অনেক কিছুই আমার অজানা। মাথার টুপি খুলে হাতে নিলেন মুখলেস মাতব্বর। আরেক চুমুক দিলেন চায়। দুর্বল হচ্ছেন ধীরে ধীরে। বয়সের সাথে সাথে মলিন হয়ে আসছে সবটাই। মাগো, বেটা লোকের শরীরে যতদিন শক্তি থাকে ততদিন তারা নিজেগো রাজা ভাবে, যা ইচ্ছা তাই কইরা যায়। মরার দিন ঘড়ায় আইলে নতুন পুরান পাপের কথা মনে কইরা দুর্বল হইতে থাকে। আমিও হইতাছি, এর লেগেই আজকে এখানে আইলাম। অন্বেষার বিপরীতে কি জবাব দিবে বুঝে উঠতে পারল না। মুখ প্রতিক্রিয়াহীন। নীরবতা কি বেয়াদবি হবে? কিন্তু কোনো উত্তরও যে খুঁজে পাচ্ছে না। মুখলেস সাহেব বলে উঠলেন, আমি জনিরে বিদেশ পাঠানোর ব্যবস্থা প্রায় কইরে ফেলাইছি। এতে কইরা ওও মানুষ হইব, তোমরাও শান্তিতে থাকবা। অন্বেষা সময় নিয়ে ধীরে জবাব দিল। জি, তার ভবিষ্যতের জন্য ভালো হবে। আবার নীরবতায় ডুবে গেলেন মুখলেস সাহেব। ক্ষণে ক্ষণে কি যেন ভাবলেন। আবার কথা বলেন। আনমনে ঠান্ডা হচ্ছে চা। আধা পাকা চোখের পাপড়ি পিটপিট করছে। শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলে ওঠেন, বাঁচা মরার কোনো ঠিক নাই, তাই তোমারে কয়টা সত্য কইবার আইছি। আমি জানি বর্ণরে আমি এগুলি কোনোদিন কইতে পারুম না, কেমনে কমু, আমার তো মুখ নাই। অন্বেষা স্বাভাবিক হয়ে বলে উঠল, বাঁচা মরা আল্লাহ তাআলার হাতে, কিন্তু আপনি চাইলে মনের কথা বলে নিজেকে হালকা করতে পারেন। শুনবো আমি, আপনাকে বিচার করব না। এক প্রকার স্বস্তি অনুভব করলেন মুখলেস মাতব্বর। বলতে লাগলেন, বর্ণের মায়েরে অল্প বয়সে বিয়ে করছিলাম, তখন বয়স ওর 16। বর্ণের নামে ভ্যান চালাইতো। মায়ের পছন্দে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করি। আমার চেয়ে বেশি আমার আম্মাজানে বর্ণের মা রত্নানে ভালোবাসতো, নিজের মায়ের মতো। গরিব ঘরের মায়ের প্রতি আমার মায়ের অনেক টান আছিল, কিন্তু আমি সংসারে শান্তি পাইতেছিলাম না। আমার এক বন্ধু পরিচয় করাই দিছিল জনির মার লগে। পরিচয়ের 1 বছরে গোপনে বিয়ে করছিলাম জনির মায়েরে। তখন বর্ণের বয়স 4 হইব। কেউ জানত না এই খবর। জনির মায়ের বাড়ির কেউ আসিল না। একটা ছোট বোন আছিল। একটা ভাড়া বাড়িতে থাকতো ওরা 3 জন। আমি যাইতাম মাঝে মধ্যে। রত্নার যখন রোগ হইল, ডাক্তার কইছে বেশি দিন বাঁচব না। এই জনির মায় জানতে পাইরা আমাকে জোর দিতে থাকে। আমার এই বন্ধুর লগে আমার জনের খালার বিয়া হয়েছে। আমার মা এক পরিচিত মানুষের কাছে জানতে পারে আমি আরেকটা বিয়া করছি। আমার মাও অস্থির হইয়া যায়, অশান্তি শুরু করে জনির মায়ের ছাড়ার লাইগা। কিন্তু ততদিনে আমার ওই ঘরেও একটা পোলা আছে। এই সংসারের ঝামেলায় আমার মাও হার্ট অ্যাটাক করে মরল। আমি আমার মায়েরও দোষী। খুলি।
অন্বেষার চোখ ছলছল করছে, ফ্যাল করে চেয়ে আছে মুকলেশ মাতব্বরে অনুশোচনায় ঘেরা মুখের দিকে। হৃৎপিণ্ড লাফাচ্ছে অবিরত। ঢোক গিলে মুকলেশ মাতব্বর আবারও বলতে শুরু করেন। সত্যি কইতে আমার রত্না আর বর্ণের লেগে কোনো টান্ডা ছিল না। আমি আসলে অমানুষ। ভালো মতো দুইটা কথা কই নাই মা পোলার লগে, কোনো আবদার পূরণ করি নাই। মা পোলা পোড়ার ঘরে পইরা থাকতো সারাদিন, হাসতো খেলতো, ওইটা আর বেশি দিন টিকে নাই। হুট কইরা রত্নাও মইরা গেল। আমি ভাবছিলাম বর্ণ কানবো মায়ের লেগা, ওই উল্টা হাসছে, পাগলের মতো হাসছে মায়ের লাশের সামনে। তখন 5 বছরের পোলাও। রত্না মরার 3 দিনের দিন বাধ্য হইয়া জনির মায়ের ঘরে তুললাম। বর্ণ সবার আগে বুকে জড়াই গেল, কিন্তু সৎ মা কি আপন হয়? খাইতে দিত না, কাপড় দিত না, ঘরের কাম কাজ করাইতো, হাড্ডি বাহির হইয়া গেছিল শরীরে। আমিও একটা পশু আছিলাম, নতুন বউয়ের আসলে বান্ধা। আমিও জুলুম করছি, অনেক জুলুম করছি, আর ওই শাস্তি পাইছি আমি। এর লেগে তোমার কাছে মাপ চাইতে আইলাম। তুমি তোর বউ। বলে হাত জোর করেন মুকলেশ মাতব্বর। অন্বেষা এক দৌড়ে এক গ্লাস পানি এনে এগিয়ে দিল তার দিকে। তার চোখের এক কোণে বেয়ে পানি পড়ছে। অন্বেষা নিজেকে দমাতে পারেনি, বলল, আমি ওর স্ত্রী হয়ে বলছি, আপনি আপনার ভালো বুঝতে পেরেছেন। নিজে থেকে ক্ষমা চাইতে এসেছেন, এটাই অনেক। আসলে মানুষ মানুষের বাহ্যিক রূপ দেখেই বিচার করে ফেলে। ভালো মানুষ ভালো, খারাপ মানুষ কেন খারাপ, কি কারণে, সেটা কেউ জানতে চায় না। বর্ণের ক্ষেত্রেও তাই। আর হ্যাঁ, আপনি বর্ণের জন্য একদম চিন্তা করবেন না। আগের চেয়েও ও এখন ভালো আছে, অনেক অনেক। আমার উপরে কি অনেক জি তোর? ও এখন আর এসব নিয়ে ভাবে না, ও সংসারে ব্যস্ত। আমি ওকে বুঝিয়ে বলবো, আপনি নিশ্চিন্তে থাকুন, নিজের যত্ন নিন। চা ঠান্ডা হয়ে গেছে। অন্বেষা গরম করে দিতে চাইলেও মুকলেশ মাতব্বর বারণ করলেন। বর্ণ আসার সময় হচ্ছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাই দ্রুত চলে গেলেন। অন্বেষা সাব্বিরকে ডেকে বলল, ওনাকে দেখে বাড়ি অবধি পৌঁছে দিয়ে এসো। আর হ্যাঁ, উনি যে এখানে এসেছিলেন তোমার ভাইজান যেন না জানে। সাব্বির মাথা দোলা এবং জবাবে বলে, ঠিক আছে ভাবি। বর্ণ রাত 8টার কিছু আগে ফিরেছে। বাড়ি ফিরেই চোখ পড়ল আধা খাওয়া চায়ের কাপের দিকে। লক্ষ্য করেও কিছু বলল না। অন্বেষা কাগজ ছড়িয়ে অ্যাসাইনমেন্ট লিখছে। বর্ণকে দেখে উঠে চা দিল চুলোয়। পলিথিনে মোড়ানো কাগজের প্যাকেট খুলে গরম গরম পুরি দেখতে পায়। প্লেটে নিয়ে বিছানার উপর রাখতে বর্ণ বেরিয়ে আসে হাত মুখ ধুয়ে। বিছানায় পা গুটিয়ে বসে প্রশ্ন করল। কেউ আসলো নাকি? আচমকা আতঙ্কিত হয়ে পড়ল অন্বেষা। ভয় তার। সাব্বির কি বলে দিল তাহলে? তারপরও মাথা নাড়িয়ে বলে, না তো। তো চায়ের কাপ? কেন, আমি খেতে পারি না? বর্ণ পুরি মুখে দিয়ে বলল, তুমি তো তোমার মেরে ছাড়া খাও না। ওহ না, আমি খেয়েছি। অ্যাসাইনমেন্ট করতে করতে মাথা ধরেছিল। বর্ণ তেমন ভ্রুক্ষেপ না করে জবাব দেয়, যখন যা খাইতে মন চায় খাইয়া লইবা, আমার লইগে অপেক্ষা করার দরকার নাই। এই লো, পুরি খাও। কিছুটা স্বস্তি নিঃশ্বাস ছাড়ে অন্বেষা বলল, তুমি খাও, আমি কাগজগুলো গুছিয়ে নিই। কাজ শেষে এসে বসলো বর্ণের পাশে। বর্ণ অন্বেষার ফোন পাশে রেখে অন্বেষার কোলে মাথা রেখে অকপটে হাত টেনে নিজের মাথার উপর রেখে বলল, কাল লাগেনি আমার চুল টেনে দাও, আজকে অনেক খাটাখাটনি গেছে। তেল দিয়ে দিই? না না, অস্থির লাগে, তুমি চুল টানো। অন্বেষা কথা না বাড়িয়ে চুল টেনে দিতে শুরু করে। আচমকা উঠে গেল বর্ণ। 1 মিনিট ঠাই রইল না নিজের জায়গায়। প্যান্টের পকেট থেকে একটা কাগজ বের করে বলল, এটা তোমার লাগে আনছি, দেখো। আমার একজন কলো কম্পিউটার কোর্সের কথা। শিক্ষা ভালো, তোমার ভবিষ্যতের লাগে ভালো। বেশি টাকা লাগবো না, আমি দিবনে। তুমি আমার লাগা রক্ত পানি করতেছ, আমি এতটুকু করতেই পারি। আজকাল বর্ণের ছোটখাটো চিন্তাগুলো বড্ড ভালো লাগে অন্বেষা। যেন তার ভাবনা সমস্তটা ঘিরে শুধু অন্বেষার বসবাস। অন্বেষা বলল, আপনি শিখবেন না? শুধু আমি ভালো চাকরি করলেই হবে? আরে বেটা, 1 ঢিলে 2 পাখি মারো। তুমি শিখবা, আমারে শিখাইবা। আচ্ছা, আপনি সার্টিফিকেটটা কোথায় পাবেন শুনি? বর্ণ চোখ টিপে বলল। জাল বানামু। বর্ণের কাঁধে চাপড় দিয়ে অন্বেষা বলে ওঠে। শুধু বাটপাড়ি করার চিন্তা? বর্ণ আবারও মাথা এলিয়ে দেয় অন্বেষার কোলে। চোখ বুঝলো অবলীলায়। ভারী নিঃশ্বাসে উঠা নামা করছে বক্ষ। যতনের দুহাত অগোছালো চুলের গভীরে। আমি ভালো কথা কর মানুষ না, কিন্তু আজকে মন চাইলো কয়েকটা কথা তোমারও কই। আজকে তুমি অনেক বড় একটা ভুল করছো, যেটা আমি জানি, কিন্তু তোমারে কমু না। কি ভুল করছো, কারে চা খাওয়াইছো, বুঝালো। দ্বিতীয়বার ভুলটা জানি আর না হয়, সাবধান করলাম। অন্বেষা ঢোক গেলে ঠোঁট ভিজিয়ে নেয়। বর্ণ আবারও বলল,
আমি দুনিয়ার সব মানুষের মতো বড়লোক হবার চিন্তা করি না, করতে চাইও না। আমি ফকির থেকে আধিপত্য বিস্তার করতে চাই। এটা আমার জিন্দগির আজব শখ। আমার লগে যেহেতু চিপকে গেছো, তাইলে তোমারে কই, আমরা আজকে থেকে 5 বছর এই ঘরেই থাকবো, এমনি জীবন কাটামো। প্রয়োজনের চেয়ে বেশি কোনো শখ আহ্লাদ আমগো থাকা চলবো না। বাইরের জগতের লগে আমাদের কোনো মিল থাকবো না। আমারে বদলাইতে চাইবা না, আমি তোমার উপরে কোনো জুলুম করবো না। এতটা মাস যেমন জীবনযাপন কাটছে অমনি কাটবো মরার আগ পর্যন্ত। আমি নিজের রাজা ভাবি, তুমিও নিজের ভাবা শুরু করো রানী। একটা ছিল রাজা, আরেকটা ছিল রানী। রাজাটা ছিল ভীষণ দুষ্টু, রাগ তার নাকের ডগায় থাকতো। আর রানী ছিল ভীষণ চুপচাপ, একদম শান্ত। রাজা যখন রাগ করতো তখন রানী তার মাথায় হাত বুলিয়ে দিত। তারপর সেই রাজার রাগ একটা সুন্দর পরী এসে পুটলিতে করে নিয়ে চলে যেত। রাজা রানীকে অনেক অনেক ভালোবাসতো জানো, কিন্তু কখনো মুখে স্বীকার করতো না। রানীকে অনেক বিরক্ত করতো, আবার যত্নও করতো। তার জন্য লুকিয়ে লুকিয়ে উপহার নিয়ে আসতো, আর রানী সেই উপহার দেখে ভীষণ খুশি হতো। রানী নিজ হাতে রাজাকে খাইয়ে দিত। অনেক অনেক দিন পর রাজা রানীর ঘরে একটা রাজপুত্র আসে। এই রাজপুত্র তো রাজার চেয়েও ভারী দুষ্ট। জানো রাজপুত্রের নাম কি? ঠোঁট গোল করে প্রশ্ন আসে। কু অর্থ হচ্ছে কি? জবাব এলো আদুরে কণ্ঠে। ওই রাজপুত্রের নাম হচ্ছে বর্ষণ। সময়টা 2028 সাল। ত্রৈবত সরকাল কেটেছে জীবন প্রবাহ হতে, উত্থান পতনের স্রোতে ভেসে চলেছে এই জীবন। মায়াময় নগরীর অন্তরালে পরিবর্তন এসেছে শাখা প্রশাখায়। বটবৃক্ষের ভিত্তি এখনো অপরিবর্তিত। অম্লান গগনে ছায়া মেঘের অভিসার। বর্ষার প্রথম বৃষ্টি। ক্ষণে ক্ষণে গর্জে উঠছে অম্বর। আকাশচুম্বী অট্টালিকার প্রাচীরে বর্ষার শুভাগমন ঘটেছে। পুরনো জীর্ণশীর্ণ প্রাচীরে এসে ঝাপটে পড়ছে বর্ষার নব্য অশ্রুবিন্দু। পুরান ঢাকা সরু অলিগলিতে বর্ষার অনুপ্রবেশ। প্রাচীন ইটের গন্ধে ভরেছে আঙ্গিনা। অন্বেষা ফোন হাতে তুলে বর্ণের নাম্বারে ডায়াল করে। বাহিরে অঝরে বৃষ্টি হচ্ছে, একবার চেয়ে দেখলো। এর কিছু সময় পরই ফোন রিসিভ হয়। বৃষ্টির আওয়াজে বর্ণ কিছুটা জোরে বলল। হ্যাঁ হ্যালো, কি হইছে? অন্বেষাও একই সুরে জবাব দেয়। কোথায় তুমি? কই থাকবো বল এই সময়? বাসায় আসতেছি, রাখো। এই ছেলের কথার ধরন আর স্বভাব কখনো বদলাবে না। অন্বেষা রাখলো না ফোন, উল্টো প্রশ্ন করলো। পরীক্ষা শেষ? না, শেষ হইব কেন? আমি রাস্তায় বৃষ্টিতে বইয়া পরীক্ষা দিতেছি। অন্বেষা কপট রাগ দেখিয়ে বলল। ভালোভাবে উত্তর দেওয়া যায় না? বৃষ্টির আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না। বর্ণ বৃষ্টি থেকে বাঁচতে একটা দোকানের কোণে শেডের নিচে আশ্রয় নিয়েছে। তার মধ্যে অন্বেষা একটার পর একটা প্রশ্ন করে মাথা খারাপ করে ফেলছে। তুমি কি তামাশা করতেছো আমার লগে? মোবাইলে পানি ঢুকছে, ফোন যদি নষ্ট হয়েছে তো টাকা দিয়ে কিনা লমু কইলাম। 2 মাস হয় নাই ফোনটা কিনছি। অন্বেষা চেঁচালো, বলল। সাদে কি ফোন করেছি? তোমার পুত্রধন আব্বা আব্বা করতে করতে গলা শুকিয়ে ফেলেছে। ওর জন্য কিছু না নিয়ে আসলে ঘরে ঢোকার দরকার নেই। রাখছি। হ, মা পোলা মিললে আমার রক্ত চুষা খাইয়ে ফেলা। শেষ কথাটা শুনলো না অন্বেষা। এর আগেই ফোন কেটে দিয়েছে। ফোন টেবিলের উপর রেখে ছেলের দিকে চাইলো। বিছানায় উঠছে আর নামছে, এটাই তার খেলা। কোমরে হাত রেখে দাঁড়ালো তার সামনে। আকস্মিক ছেলেকে উদ্দেশ্য করে বলল। তোমার বাপজান একটা জল্লাদ। বর্ষণ এগিয়ে আসলো মায়ের দিকে। কথা যতটুকু বুঝেছে সেটি যথেষ্ট নয়। 3 বছরের পুচকে এসে ওড়না টেনে ধরল মায়ের। উদ্দেশ্য টেনে নিয়ে বারান্দায় যাবে, বৃষ্টিতে ভিজবে। অন্বেষা তার উদ্দেশ্য বুঝতে পেরে দ্রুত তাকে কোলে তুলে নেয়। ধমকের সুরে বলে। একদম না, এ বয়সে পাকামো শিখেছো? হাত পা ছুড়ে ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। কোলে টিকলো না এক মুহূর্ত, অস্থির হয়ে নেমে গেল। লুটিয়ে পড়ল মাটিতে। চিৎকারের আওয়াজে সুদীপ্তা ছুটে আসে। 3 বছর হলো তারাও এখানে ভাড়া এসেছে। যেখানে আগে বর্ণ থাকতো, ব্যাচেলার কেউ নেই সেখানে। আর বর্ষণকে মাটিতে গড়াগড়ি করে কাঁদতে দেখে এগিয়ে এসে বলল। খালামণি, কি হয়েছে? বাবা কান্না করছে কেন? অন্বেষা জবাব দিল। মহারাজের বৃষ্টিতে ভেজা শখ জেগেছে। পুচকে পা দুটো ভেঙে দিব একদম। বাচ্চা ছেলের সাথে এমন কেউ করে? বুঝিয়ে বললেই তো পারো। উনি আর ওনার বাপ বুঝবার লোক না। সুদীপ্তা বর্ষণকে কোলে তুলে নেয়। আদর দিয়ে কান্না থামানোর চেষ্টা করলো। আজকাল বর্ষণ তার কাছে থাকে অনেকটা সময়। আরেক মা হয়ে উঠেছে সে। তার বাবা মা দুজনেই কাজে থাকে। অন্বেষা পড়ালেখা শেষ করে ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করে। আর বর্ণ পড়ালেখার পাশাপাশি অন্বেষার সহায়তায় একই কাজ করে গার্মেন্টসে। মাসখানেক আগে তার পদের উন্নতি হয়েছে। বর্ণের কথা মতোই হয়েছে তাদের সবকিছু। অন্বেষা নিজের ভবিষ্যৎ গড়ে বর্ণের ঢাল হয়ে আছে এখনো। সুদীপ্তা বর্ষণের দিকে চেয়ে বলল। কে বলেছে আমার ছোট্ট বাবা আর ভাই বুঝবার লোক না?
মনে নেই বর্ষণের জন্মের দিন বন্য কেমন চুপচাপ হয়ে গিয়েছিল? বোকা ছেলের মতো মাথা চুলকাচ্ছিল বারবার। তোমাদের নিষ্পলক দেখেছে রাত জেগে জেগে। মাঝরাতে আমাকে আর জীবনকে ডেকে তুলেছে। বর্ণ আগের মতো নেই, অনেকটা শুধরে গেছে। অন্বেষা সুদীপ্তার কথার বিপরীতে জবাব দিল। কচু শুধরেছে, ভেতরে ভেতরে খাঁটি শয়তান ওর বাপ। আর বাইরে লোক দেখানো দায়িত্বশীল। ঘরের খবর আমিই জানি দিদি। এসব বলতে নেই, আমার ভাইটা ভালো, ঘাটটা একটুখানি তেরা। বলেই হেসে উঠল সুদীপ্তা। বর্ষণ থেমে গেছে ততক্ষণে, সাথে প্রকৃতির বর্ষণও। অন্বেষা বারান্দার দিকে চেয়ে দেখে নিল অবস্থা। গুড়ি গুড়ি বৃষ্টি আছে এখনো। সুদীপ্তা প্রশ্ন করে, তোমার চাকরির কি খবর? অন্বেষা বিছানায় বসে বলল, আর চাকরি? পড়ালেখা শেষ করে কত জায়গায় দৌড়ঝাঁপ করলাম, শেষমেশ এই ডাটা এন্ট্রি অপারেটরের কাজটাই পেয়েছি। আসলে গরিব মানুষের জন্য ভালো চাকরি সোনার হরিণের মতো। সুদীপ্তা বলল, ভালোই তো চলছে তোমাদের, আফসোস করে কি হবে বলো? আফসোস আপনার বড় ভাইয়ের জন্য করা যায়। আমি হতাশ হয়ে গেলে আমায় ধমকে ওঠে, বলে আমি নাকি দিন দিন লোভী হয়ে যাচ্ছি। বলেই দুজনে একসাথে হেসে ওঠে। অন্যদিকে বর্ণ এসেছে কাক ভেজা হয়ে। এসে চিৎকার করার প্রস্তুতি নিচ্ছিল, থেমে গেল সুদীপ্তাকে দেখে। সুদীপ্তা উঠে দাঁড়ালো। এখন নিজের ঘরে চলে যাওয়াই শ্রেয়। বর্ষণ এক লাফে নেমেছে। বর্ণের ভেজা গায়ে লেপটে যাওয়ার আগে বর্ণ তাকে হাত দিয়ে সরিয়ে বলল, আরে খারাস না বেটা, কাপড় বদলাই আহি। অন্বেষা ছেলের দিকে চেয়ে বলল। তোমাকে একদম ভালোবাসে না দেখলে। বর্ণ অন্বেষাকে ধাক্কা দিয়ে চলে গেল বাথরুমে। সেখানে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কাপড় চেয়ে চেঁচামেচি শুরু করেছে। অন্বেষা বর্ষণের হাতে কাপড় ধরিয়ে এগিয়ে দিল। ছোট্ট হাতে ভারী কাপড় নিয়ে দাঁড়িয়েছে বাথরুমের সামনে, সেও চেঁচাচ্ছে। আবাব্বা। বর্ণ বলল। কি রে, কাপড় কই আমার? অন্বেষা জবাব দিল, হাত উঁচু করে রাখলে হবে, নিচে নামাও। তোমার ছোট নবাব তোমার কাপড় নিয়ে দাঁড়িয়ে। বর্ষণ বোধহয় তাদের কথোপকথন বুঝলো, সেও হাত উঁচু করে ধরে। আব্বাজান কঠিন শব্দ বলতে পারে না ঠিক মতো, তবে চেষ্টা করে নিজের মতো সহজ করে বলার। অস্পষ্ট স্বরে বলতে থাকে, আবাব্বা। বর্ণের মনেও ছটফট শুরু হয়ে মধুরটাকে শরীরের পানি ঢালতে ঢালতে তার মধ্যে আবদ্ধ থাকায় অস্থিরতা দমালো। দ্রুত গোসল সেরে বেরিয়ে আসতে দেখলো গামছা হাতে দাঁড়িয়ে তার পুত্র। আব্বা গামতা। চওড়া হাসি মুখে নিয়ে এক হাতে ছেলেকে টেনে কাঁধে বসিয়ে দিল, অন্য হাতে চুল মুছছে। বর্ষণ ভীষণ খুশি, আবার ভীত। ছোট হাতে বর্ণের ঘাড় খামচে ধরে আছে। চুল মুছা শেষে বর্ষণকে বিছানায় বসিয়ে ব্যাগ থেকে একটা চকলেট বের করে এগিয়ে দেয় তার দিকে। সেও হাতে ভর দিয়ে আধা শোয়া অবস্থায় আছে বর্ষণের পাশে। অন্বেষা ডাকলো, বলল, বর্ষণ, তোমার আব্বাজানকে জিজ্ঞেস করো তো চা দিব নাকি। বর্ণ তেরছা চোখে চেয়ে জবাব দিল, তোর মায়ে ভ্যাংসা ধরছে, কইয়া দে এসব বর্ণের গায়ে লাগে না। অন্বেষা শব্দ করে চায়ের হাড়ি চুলোয় রাখলো নিজের জেদ জাহির করতে। বর্ণ ইচ্ছাকৃত বর্ষণের গাল টেনে তাকে বিরক্ত করে বলে, তোর মায়ে তোর নাম রাখছে বিদেশি, আমি যে বহি পেয়ে রাখতে কইলাম ভাল লাগে নাই। বিগত 4 বছর যাবত যন্ত্রণা করছে আমারে, নিজের পোলার নাম রাখার হকটা পর্যন্ত পাইলাম না। অন্বেষা দ্রুত হাত চালিয়ে কাজ করতে করতে বর্ণকে শুনিয়ে বলে, 9 মাস পেটে ধরেছে কি তোর বাপ? তোকে পেটে নিয়ে আমি ক্লাস করেছি, কাজ করেছি, সংসার সামলেছি। সে লাট সাহেবের মতো ছিল, জমিদারের মতো হুকুম চালিয়ে গেছে। এখনো সাহায্য করে না, উল্টো ঝাড়ি দেয় আমায়। বর্ণ মুখ বেঁকিয়ে বলল, এই সেরি, খ্যাস খ্যাস করো না তো, ভাল লাগে না। আর বহিপীর নামটা খুব সুন্দর, তাই না? তাইলে মদন রাখতাম। অন্বেষা চোখ পাকিয়ে তাকায়, মেজাজ খারাপ করে ফেলছে একেবারে। অন্বেষা শুক্র শনি ছুটির দিন, এই দুটো দিন পার করে নিজের ছেলের সাথে মাঝে মধ্যে বর্ণ নামক স্বামীর ভালোবাসাও পায়, সেটা খুবই কম। এখনও খাবার রান্না করে পাঠায়, কিন্তু সেটা শুধুই জব্বার চাচা আর তার পরিবারের জন্যে। লোকটা কাজ করতে পারে না, বয়স হয়েছে। দরজায় কড়া নাড়ল সাব্বির, দাঁত বের করে হেসে বলল, ভাবি, ক্লাসে পঞ্চম হইছি আমি। অন্বেষা হাসলো, হাত তুলে ডাকলো সাব্বিরকে। ছেলেটা এখন পড়ালেখা করে, বয়সের তুলনায় যদিও অনেকটা পিছিয়ে, তারপরেও নিজে থেকে অনেক চেষ্টা করছে। বর্ণ আর সাব্বিরকে একত্রে চা দিল। সাব্বিরের উদ্দেশ্যে অন্বেষা বলল, তুমি এখন পড়ালেখা করো, ক্লাসকে ক্যালাস বললে মানুষ তোমায় কি বলবে? লজ্জা পেল সাব্বির, বলে, আর কমু না ভাবি। আর বলবো না। আবার শুদ্ধে দেয় অন্বেষা সাব্বিরকে। বর্ণ দুজনার মধ্যে বলে উঠল, তোর ভাবির কথা শুনবি না, সেরি মাস্টারনি সাইজে ঘুরে সব জায়গায়, ঢঙ্গের শেষ নাই। থাক ভাই, ঝগড়া করিন না, আমি বাড়িতে গেলাম, পরে এমনে। দ্রুত চা খেয়ে কেটে পড়ল। সাব্বির জানে তাদের দুজনার মধ্যে থাকলে বলির পাঠা সেই হবে। বর্ণ একই। গপাগপ বিস্কিট চা গিলে বর্ষণকে নিয়ে আয়সি ভঙ্গিতে শুয়ে পড়ে, তাকে পেটে বসিয়ে বলল, কিরে বহিপির, তোর মাই তো আমার একবারও জিজ্ঞেল না আমার পরীক্ষা কেমন গেছে।
বিষয়টা তর্কাতর্কির মধ্যে মাথা থেকে চলে গিয়েছিল। হুট করে মস্তিষ্ক জ্বলে ওঠে অন্বেষার। রাগ অভিমান ঝেড়ে ফেলে প্রশ্ন করলো। পরীক্ষা কেমন হলো? বর্ণ বাঁকা চোখে চেয়ে বলে, কমু না। ঢং করবে না বলে দিচ্ছি। কেমন হলো উম, বলো। বর্ণ হতাশার নিঃশ্বাস ফেলে নাটকীয়ভাবে বলতে লাগলো, পড়ালেখা হইল একটা পাপ, দুনিয়ার মধ্যে বিশ্ববিখ্যাত পাপ, যেটা সবাই করে কিন্তু স্বেচ্ছায় করে না। আমার এই পাপ কামে তুমি ঢুকাইছো, তুমি দ্বিগুণ পাপী। এমনিতে আমার পরীক্ষা ভালো হয়েছে অনেক। বর্ণের কথা শুরুর দিকে চোখ আপনা আপনি প্রসারিত হতে শুরু করেছিল অন্বেষার। হুট করে শেষ বাক্য শুনে মেজাজ আরেক দফা চটে যায়। সোজা কথা বলল সেটিও ঘুরিয়ে পেঁচিয়ে। নাকের পাটা ফুলে পেঁপে উঠেছে। সরে আসে সেখান থেকে। জব্বার চাচার সাথে নিজেদের জন্য রান্না করতে হবে, সাথে বর্ষণের খিচুড়ি। এসব করতে করতে রাত 8টা পেরিয়েছে। সবার প্রথমে বর্ষণের খিচুড়ি তৈরি করে বর্ণের হাতে ধরিয়ে দিল। বলল, বাপের দায়িত্ব পালন করো, ওকে খাওয়াও। বর্ণ নিঃশব্দে বাটি হাতে তুলে বর্ষণকে নিজে 2 পায়ের মাঝে আবদ্ধ করে। ছেলেটা ভীষণ চঞ্চল। খাবার দেখে তার মুখ কুঁচকে গেছে ইতিমধ্যে। বর্ণ তাকে আলতো করে চেপে ধরল। গালে হাত রেখে 1 চামচ খিচুড়ি মুখে পুড়ে দিয়ে বলল, হুন বেটা, তুই হলি বাঘের বাচ্চা, তোর মায় তোরে বানাইছে বিল্লার বাচ্চা। যা দিমু তাই খাবা, তোর মায়ের মতো সগাল্লাত কইরা খাওয়াই দিতে পারবো না। বর্ষণ মাথা দুলিয়ে অসম্মতি জানায়। মুখ ভর্তি খাবার নিয়ে বলে ওঠে। খাবো না। হফ, ভাত খাবি না খিচুড়ি খাবি না তো খাবিটা কি? বর্ষণ জবাব দেয়, চকলেট। হ, তোর বাপে জমিদারি তো, জলদি খা খিচুড়ি। শরীরে শক্তি না থাকলে এলাকায় রংবাজি করবি কেমনে? বর্ণের পোলা তুই, এমন হাড্ডি গুড্ডি হলে চলবো না। আমার পরে তোর ডাপট, এক হাতে 3টারে তুইলা পটকাইতে না পারলে কি আর বেটা মানুষ। মুখের চারিদিকে খিচুড়ি লেগে আছে। হাঁ করে চেয়ে রইল বর্ষণ। বাবার দিকে মনোযোগ দিয়ে শুনছে কথা, অনেকক্ষণ নিষ্পলক। তারপর মাথা উপর নিচ দুলিয়ে সম্মতি জ্ঞাপন করে। বর্ণ হালকা হাতে পিঠ চাপড়ে বলে, সাবাস, ল এবার গিল। মুহূর্তের মধ্যে মত বদল হয়ে গেছে বর্ষণের। ঠোঁট চেপে আছে, খাবে না বললে। এটা প্রতিদিনের কাণ্ড। যুদ্ধ করতে হয় বর্ণের। রাতের খাবার খাওয়ানোর দায়িত্ব তারই। বর্ণ এবার অসহায় কণ্ঠে বলে ওঠে, বাপ না ভালা, খাইয়াল আর একটু আছে, নালে তোর মায় আমার মগজ খাইব। অন্য পাশতে অন্বেষা বলল, হ্যাঁ হ্যাঁ, শেখাও এগুলোই ছেলেকে। ভালো কিছু তো আর শেখাবে না, শেখাবে তো যত সব আজে বাজে জিনিস। বর্ণের কাছে অন্বেষা যেন অদৃশ্য। ছেলেকে কথার ছলে খাইয়ে কোলে তুলে হাঁটতে শুরু করে। না হাঁটলে বর্ষণের ঘুম আসে না। রাত 8টার মধ্যে তাকে খাইয়ে ঘুম পাড়াতে হয়। সকালে উঠে দৌড়াতে হয় বর্ণ অন্বেষাকে নিজের কাজে। এই আঙিনা বর্ষণের খেলার জায়গা। বন্ধু হিসেবে সুদীপ্তার মেয়ে আছে। সাব্বির প্রায়ই আসে। মায়ের অনুপস্থিতি খুঁচিয়ে দেয় সুদীপ্তা। দাদা দাদির কমতি পূরণ করে আফজাল মিয়া এবং রোকেয়া বেগম। জনে দীর্ঘদিন হলো দুবাইয়ে পাড়ি জমিয়েছে। এর মাঝে বর্ণের ছেলের কথা শুনে কয়েকবার দেখতে চেয়েছে তাকে মুখলেস মাতব্বর। বর্ণ অনুমতি দেয়নি। একদিন দুঃসাহস করে অন্বেষা দেখা করিয়েছিল তাকে। সাব্বিরের পাশাপাশি রোকেয়া বেগম ও আফজাল মিয়াকেও বারণ করেছে সেই ব্যাপারে বর্ণের কাছে খোলাসা করতে। সবকিছুর মিশ্রণে চলছে তাদের জীবন। জব্বার চাচা ছোট ছেলে খাবার নিয়ে যাওয়ার পরপরই বর্ণকে রাতের খাবার দিল অন্বেষার। রেশারেশি তাদের মধ্যে সেই বিকেল থেকে। খাবার দিয়ে সরে যেতে চাইলে বর্ণ বর্ষণকে খাটে শুইয়ে দিয়ে অন্বেষার হাত টেনে ধরে বলে, নিয়ম ভুলে যাইতেছ, খাবার দিয়ে যাও। অন্বেষা মুখ ভেঙচি কেটে বলল, ঝগড়া করার সময় মনে থাকে না? তুমি একটা মনে রাখার জিনিস হইলা। আমি দিব না, খাইয়ে যাও। আহ বউ, এমন করে না, আহ আদর করি। অন্বেষা হাত ছাড়িয়ে নিল। রাগে ফুসতে ফুসতে সামনে এসে বসে। ভাত মাখিয়ে মুখে দিতে কামড় পড়ে হাতে। গাল ভর্তি খাবার নিয়ে দুষ্টু হাসলো বর্ণ। গাল টেনে দিল অন্বেষার। অন্য হাতে বর্ষণের গায়ে চাদর টেনে দেয়। একই প্লেটে ভাত নিয়ে নিজের রাতের খাবারও সেরে নিয়েছে অন্বেষা। বিপত্তি বাঁধল রাত 12টায়। বিদ্যুৎ চলে গেছে। আকাশে মেঘ জমেছে। গর্জনে কেঁপে উঠল চারিদিক। ঝড় আসবে আসবে ইঙ্গিত। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। এই হিমহাওয়া বর্ণের একদম টেনে নিয়ে যায় বারান্দার দিকে। অন্বেষা টেবিল ল্যাম্প জ্বালিয়েছে বর্ষণের পাশে। মশারি টাঙিয়ে দিল সাথে। পরপর উঠে জানালা বন্ধ করতে করতে বর্ণের ভারী গলার আওয়াজ ভাসলো, গরিবের ঘরে অন্য না থাকলেও সুখ আছিল। পর আইলো এক পিছাসিনী, আমার সুখ শান্তি সব লন্ঠন করে নিয়ে গেল, আর ফিরা দিল না। অন্বেষাকে খোঁচা দিয়ে বলা হচ্ছে কথাগুলো। অন্বেষা কয়েক কদম এগিয়ে আসে বর্ণের দিকে। বুকে হাত বেঁধে বলল, এখন উপায়? উপায় তো নাই, শোক পাখি একবার উড়ে গেলে আর ধরা দেয় না। কি করবে তাহলে এখন? তমাশাচ্ছন্ন কামরায় সোজা দাঁড়িয়ে হাসছে বর্ণ। স্বাভাবিকভাবে মুখ ঘুরিয়ে তাকায়। অন্বেষার হাত টেনে কাছে টেনে নেয়। ঠান্ডা শীতল পবনের সম্মুখে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে নেয় বাহু ডোরে। স্বস্তির নিঃশ্বাস ফেলে কয়েক দফা চুলের গভীরে মুখ গুজে জবাব দিল, দুঃখ নিয়েই না হয়ে থাকলাম সারা জীবন। আজকাল অন্বেষার বর্ষণ নামের দুঃখ আমার ভালোই লাগে।
ঢং। অন্বেষার কানের লতিতে কামড় দিয়ে বর্ণ স্বীকারোক্তি দিল। আমি গলা পর্যন্ত চোরাবালিতে ডুব্বা আসিলাম, হঠাৎ কইরা একটা হাত আইলো, টাইনে হাসারে আমারে তুললো। সেই হাতটা কার? অন্বেষা জানে জবাব তার অজানা নয়, তারপরও প্রশ্ন করেছে। বর্ণের মুখে শুনতে ইচ্ছুক সে। বর্ণের হাতের উপর হাত রেখে উত্তরের আশায় চেয়ে বর্ণ বলল, শালায় আমারে ডুবাই আর ছাড়লো, পুরাই মারলো। আমি তো চলছি অনেক আগে থাইকা, কিন্তু এই জলাটা অনেক ভালা, আমার সুখ সুখ লাগে। আমার পোলাটা আমার কলিজা। আর আমি? তোমারে আমি এই খুপড়ি ঘরে রানী বানাইছি, আর কি লাগবো? অন্বেষা অভিমানী গলায় বলে। আমাকে জ্বালাতন বন্ধ করতে হবে। এত বেহা কেন তুমি, লোভী মহিলা? আদর যত্ন পায়াও কি পেট ভরে না? বলিস না এই বর্ণের উপরে ফিট হয়ে গেছিলি। আমি জ্বালানি বন্ধ করলে এই সংসারে এতদিন টিকতো না। ভালোবাসো তো, এটাই যথেষ্ট। ভণ্ড বর্ণ। বৃষ্টি স্নাত রাত্রিরে দূর থেকে এক গানের সুর ভেসে এলো। বর্ণ অন্বেষার উভয়ের মনোযোগ সেখানে আকর্ষিত হয়। কেউ একজন দোতারা বাজিয়ে গিয়ে চলেছে। অযত্নে কুড়ায় লইলাম যে পারিজাত ফুল, সে ফুলের নাম ধাম গাত্রবর্ণ নাহি জানি।